আসসালামু আলাইকুম। একজন বলেন তো, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? শোনা জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, লাস্টে একটা সিক্স সিক্স মিনিট দাও। আচ্ছা বলেন, 2 মিনিট আপনাদের কোশ্চেন আনসার নেই, হ্যাঁ সবাই আসুক। ওই কারো কোনো কোশ্চেন আছে কিনা লাস্ট ক্লাসের উপরে, সর্বশেষ ক্লাস যেটা নিয়ে আলোচনা হয়েছিল? স্যার, একটা পরামর্শ দরকার ছিল স্যার। বলেন। স্যার, কোম্পানির অডিট রিপোর্টের উপরে যে ভ্যাট গুলা দিতে হয়, যেমন হুম ইন্টারনেট এক্সপেন্স, তারপরে এন্টারটেনমেন্ট, ডিপার হুম মেনটেনেন্স, হুম এটা স্যার ভুলবশত গত নভেম্বর 2023-এ এটা ট্রেজারি দেওয়া হয়ে গেছে এবং রিটার্নও দেখানো হয়ে গেছে। হুম এবং এটা এবার জুলাই 24-এ ওই সেম জিনিসটা আবারও পেমেন্ট করা হয়ে গেছে এবং রিটার্নে দেখানো হয়ে গেছে, কিন্তু পরে যখন আইডেন্টিফাই করি তখন দেখলাম যে স্যার দুইবার এটা ট্রেজারি দেওয়া হয়ে গেছে এবং রিটার্নও দেখানো হয়ে গেছে। এখন স্যার এটা কি করা যায় স্যার? আচ্ছা, প্রথম হলো, হ্যাঁ, ট্রেজারি কি আপনার কোম্পানি কোডে জমা, কোম্পানি কোডে তো জমা দিয়েছে, কোম্পানির নামে লিখছেন, ওই কোম্পানির নামে লিখছেন? স্যার, কোম্পানির নামেই জমা হয়েছে আর কি। আচ্ছা, আপনি এইভাবে বোঝেন যে ওইটা কী বাবদ জমা দিয়েছিলেন? এটা স্যার ওই এই চালানোর মাধ্যমে জমা দিয়ে না দিছে আর না, কি, এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে। অফিস ভাড়া থাকে, স্টোর ভাড়া থাকে, যোগানদারের সাপ্লাই থাকে, খাতটা কি ছিল? খাতটা ছিল স্যার ইন্টারনেট এক্সপেন্স, আচ্ছা দেখেন, এন্টারটেনমেন্ট, বুঝছি। ডিপার্ট মেনটেনেন্স, এরকম আচ্ছা আর কি। দাঁড়ান, এখন মনে করেন আপনি যেই বিডিএসটা কাটছেন ওটা 24 নম্বর নোটে এন্ট্রি দিছিলেন না? 24 স্যার। হ্যাঁ, 24 এন্ট্রি দিছিলেন। এখন আর দুইটা বুদ্ধি করতে পারেন। একটা হলো সমপরিমাণ ইয়া বিডিএস আবার আসবে না সামনে? হ্যাঁ স্যার, জুন 2023-এরটা এখন জমা দিব। না না, আমি কি বলছি, যদি এরকম, আপনি কি বছরেরটা একবার জমা দেন না? একবারে স্যার অডিট রিপোর্ট হওয়ার পরে জমা দিই আর কি। আচ্ছা, না তাহলে একটা কাজ করতে পারেন, আপনি ওই যে যেটা ডবল দেখায় দিছেন ওইটা হ্রাসকারী সমন্বয় দিয়ে, বুঝছেন, এই নিয়ে আদার অ্যাডজাস্টমেন্ট দিয়ে ডাবল এন্ট্রি লিখে টাকাটা জি স্যার। ব্যালেন্সে অ্যাড করে নেন। নেক্সট আর ট্রেজারে জমা দিয়েন না। আপনি বুঝেন না? এটা কি স্যার জুন 2023-এর সাথে অ্যাডজাস্ট হবে না? আমি কি বলছি, আপনি মনে করেন বিডিএস, আপনার অর্থ বছর কি জুন জুলাই না? জুন জুলাই স্যার। জুন জুলাই। তাহলে আপনি এক বছরের মধ্যে দুইবার দিয়ে দিচ্ছেন বলতেছেন না আপনার কথা অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ স্যার, দুইবার। দুইবার দিছেন। তাহলে আপনি যদি পরবর্তী মাসে এটাকে হ্রাসকারী সমন্বয়তে এনি আদার অ্যাডজাস্টমেন্ট ডাবল এন্ট্রি ফর বিডিএস, তাহলে একবার মাইনাস হয়ে যাবে কিনা বলেন? টোটালটা স্যার? হ্যাঁ, টোটালটাই আপনি তো বলছেন ডবল এন্ট্রি দিছেন, মাইনাস হবে কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। মাইনাস মাইনাস হয়ে হবে আর স্যার। টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার অ্যাড হয়ে যাবে না? কারণ এটা হবে। আপনি তো 58 নম্বর ঘরে দিয়ে টাকা দেখাইছিলেন, 24 নম্বর ঘরে দিয়ে বিডিএস দেখাইছিলেন, প্লাস মাইনাস জিরো হয়েছিল কিনা বলেন? স্যার স্যার স্যার, ওইটা আমি রিটার্নটা আমার সামনে আছে, ওইটা এন্ট্রি হয়েছিল 27 নম্বর করে। আচ্ছা, 27 নম্বর ঘরে এন্ট্রি দিছিলেন না 58তে এন্ট্রি দিছিলেন? ট্রেজারি ঘরে এন্ট্রি এটা দেন নাই? হ্যাঁ হ্যাঁ, ট্রেজারি করে হ্যাঁ, স্যার ট্রেজারি দিচ্ছে। 58 নম্বর, তাহলে এবং 27 আর পদে হলো। হয়েছে, 58তে ব্যালেন্স দিছে, প্লাস মাইনাস জিরো হয়ে গেছিল, এই তো। জি স্যার, জি স্যার, হ্যাঁ। এখন আপনার রাজকারী সমন্বয়তে যদি এনি আদার অ্যাডজাস্টমেন্ট ডাবল এন্ট্রি যদি দিয়ে দেন, ডাবল এন্ট্রি ফর বিডিএস, তাহলে টাকাটা আবার রিটার্নে ব্যালেন্সে ব্যাক করবে কিনা বলেন? হ্যাঁ, ব্যাক করবে, কিন্তু স্যার ব্যাক করবে, কিভাবে এটা টাকা এন্ট্রিটা থেকে দেবো? দেবে, পরবর্তীতে অন্য কোনো বিডিএস এর সাথে টাকাটা সমন্বয় করে ফেলাইবেন। এখন স্যার এন্ট্রিটা কিভাবে দেবো? ভাই আপনি কি লিখছি, আপনি রাজকারী সমন্বয়তে গিয়ে এনি আদার অ্যাডজাস্টমেন্টে যাবেন, যা লিখবেন কি, ওই যে এই কথাটা ইংলিশে লিখবেন যে বিডিএস ডাবল এন্ট্রি এই মাস এবং এই মাস, এইভাবে একটা নোট দিয়ে আপনি দিয়ে দেন, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা স্যার। আপনি ওই যে আচ্ছা ডাবল এন্ট্রি বিডিএস ডবল পোস্টিং লিখে দেন, আরও সুন্দর করে কতভাবে লেখা যায়, ঠিক আছে, এইভাবে চিন্তা করে। আচ্ছা দেখেন, আমরা নোট 32-এ স্যার, নোট 32-এ। জিএ নিয়ে তারা অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ। এখন দেখেন, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম রেয়াত কি, ঠিকঠাক কি বলেন? মনে আছে কিনা সবাই? বলছি লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম রেয়াত কি, তারপরে রেয়াত কখন নেওয়া যায়, হ্যাঁ, রেয়াত নিতে হলে কি কি শর্ত মানতে হয়। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন কিনা বলেন?
বলছি আপনার রেয়াজ সম্পর্কে একটা আইডিয়া পাইছেন কিনা? জি, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে আচ্ছা, সংজ্ঞা। হ্যাঁ, তাহলে আজকে থেকে আমরা প্র্যাকটিক্যাল দেখো রেয়াতটা কিভাবে নেয়। দেখেন, প্রথম হলো রেয়াত নেওয়ার যে যারা ছিল শর্ত ছিল, তার মধ্যে একটা শর্ত ছিল না কেনা 4 মাসের মধ্যে রেয়াত নিতে হয়। বলো বলতেছি ক্রয় করা চার কর্মেয়াদের হ্যাঁ ভিতর রেয়াত দিতে হ্যাঁ, হবে। সরি, শব্দ হচ্ছে তো জান, ক্রয় করা 4 কর্মের মধ্যে রেয়াত দিতে হয়। দ্বিতীয় একটা শর্ত আছে না, এরকম 6.3 বা ভ্যাট চালান দ্বারা কিনতে হবে। কি হ্যাঁ, বলেন? 6.3 এর মাধ্যমে 6.3, কিনলে পরে রেয়াত। হ্যাঁ 6.3 বা 6.3 মতো তো আরও আছে, বিল অফ এন্ট্রি আছে, ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ, ব্যাংক চার্জ, এরকম ডকুমেন্টস আছে, এগুলি দ্বারা কিনতে হবে। তারপরে রেজিস্টার রাখতে হবে, শখ জমা দেবে। এরকম কোনো বিধিবিধান আছে কিনা বলেন, মনে আছে কিনা? আলাপ করছিলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমত প্র্যাকটিক্যালি শুরু করতে হয়। আজকে 6.3 জিনিসটা কি, এই যে ব্যাট চালান বা 6.3 কে এটা আলোচনা করি, করে তারপর কি সামনের দিকে আগাবো। একজন বাণিজ্যিক আমদানিকারক কি কি রেয়াত দিতে পারে, কীভাবে রেয়াত দেবে, এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আজকে আপনাদের কততম ক্লাস? হয় স্যার। 6। আর 4টা ক্লাস আছে। হ্যাঁ, স্যার আমি একটা ছোট্ট কোশ্চেন করব। প্রাসঙ্গিক হলে বলেন। জি স্যার, প্রাসঙ্গিক ওই ক্রয় বিক্রয় বই নিয়ে আর কি। না, ক্রয় বিক্রয় বই নিয়ে প্রশ্ন এখন তো করেন না, তো এটা প্রাসঙ্গিক না। আমরা তো রেয়াত নিয়ে আলোচনা করতেছি। এরপরে আপনি যে আচ্ছা। লাস্টে কোশ্চেন অ্যান্সারের যে টাইমটা দিব না, ওইখানে করেন। কিছু মনে করেন না, নাহলে আবার ক্লাস জি দেরি স্যার। হয়ে যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, দেখেন, প্রথম হলে আমরা 6.3 নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এই দেখেন তো, কর চালান বা 6.3 নিচে লেখা আছে না, বিধি 40 উপবিধি 1-এর দফা গ ও দফা 14 বলা আছে কিনা বলেন। জি স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথম ক্লাসে যে আলোচনা করছিলাম, দ্বিতীয় ক্লাসে, ভ্যাট হচ্ছে ভ্যাট ব্যবস্থা, সরি, আইন হচ্ছে মূল্য সংযোজন করা সম্পদ শুল্ক আইন হচ্ছে ভ্যাট ব্যবস্থার সারাংশ, আর বিধিমালা হলো ব্যাখ্যা। মনে আছে যে আইনে বলা আছে আপনি পণ্য বেচার সময় কি করবেন, 6.3 ইস্যু করবেন। কিন্তু 6.3 রং কীরকম হবে, কয় কপি ইস্যু করবেন, কিভাবে লিখবেন, এগুলি কি আইনে বলা আছে? তাহলে এগুলি কোথায় বলা আছে? বিধিমালায়। আইনে বলা আছে 9.1 জমা দিবেন, বিধিমালায় বলা আছে 9.1 কিভাবে রাখবেন। আইনে বলা আছে ক্রয় হিসাব রাখবেন। তাহলে এই যে যত অ্যাকাউন্টস, যত হিসাব বিকাশ, হ্যাঁ, খাতা পত্র রাখবেন, এগুলি কোথায় বলা আছে? বিধিতে বলা আছে। দেখেন সবাই ধরতে পারছেন কিনা? বলছি আইন হচ্ছে ব্যাট ব্যবস্থা সারাংশ, বিধিমালা হলো কি ব্যাখ্যা। এই যে বিধি, আচ্ছা, এই চালানটা নীল রঙের না, কি বলেন, নীল রঙের কিনা? বলছি চালান নীল রঙের। হ্যাঁ, কি লেখা আছে? বিধি 40-এর উপবিধি 1 দফা গ দফা 14 এই বিধিতে বলা আছে চালানটা হবে 2 প্রস্থ, মানে কি 2 কপি। এই যে 1 কপি, আর এটা কি আরেক কপি। এখন পুরাতন আইনে যে কাজ করে সে জানেন না, আগে চালান 2 কপি 3 কপি ছিল না, হলুদ কপি ছিল না মাঝখানে একটা। জি স্যার ছিল। হ্যাঁ, এই চালানের বোথ সাইডে কি করতে হবে, লেখা থাকতে হবে। তার মানে এটার নিচে এমন একটা কার্বন ইউজ করতে হবে যেটা যখন এই নীল নীল জায়গায় লেখা হয়, কি বলেন, এমন একটা কার্বন ইউজ করতে। কারণটা কি? কারণ আপনি পণ্য ডেলিভারি দিয়ে দিলেন, এখন দেখা গেল যে অনেকে আছে না, যে ওই গাড়িতে একরকম পণ্য দিতে পারে, চালানে কি আরেক রকম থাকতে পারে, গরমিল থাকতে পারে, যাতে ওই ড্রাইভার ব্যাটের লোক যদি রাস্তায় ধরে অভিযানে, তখন যেন ওই চালানটা ওভাররাইডিং করে ঠিক না করতে পারে, করলে সে যেন ধরতে পারে এই যে কার্বন ছাড়া এখানে দাগ দেওয়া হয়েছে, ধরতে পারছেন? এই জন্য কি মনে করে স্যাররা বোথ সাইড কার্বন দিতে বলে। এই দুইটা কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন এই চালানের কালার যে নীল রঙের হইতে হবে, এটা কোথাও বলা আছে? এখন আপনি চাইলে আপনার কোম্পানির প্যাডটাকে এই চালানের রূপান্তরিত করতে পারেন সকল বৈশিষ্ট্য দিয়ে, করতে পারেন কিনা বলেন? ক্যাশ মেমো করতে পারেন। এখন যেহেতু আইনে কোথাও বলা নাই কালার কি, তাহলে আমরা নীল কালার দেখে অভ্যস্ত কিনা? জি স্যার। তাহলে তালের সাথে তাল মিলানোই ভালো। কিন্তু এছাড়া আইনে কিন্তু বিধান নাই যে আপনি কি চালানের কালার কি রাখবেন। আচ্ছা, এই চালান আপনি বড় রাখতে পারেন, ইচ্ছা হলে ছোট করতে পারেন না? জি স্যার। তাহলে মানে সেটার মতো ছোট করতে পারেন, কিন্তু বৈশিষ্ট্য ঠিক থাকতে হবে।
তাহলে বলেন যে 6.3 কয় রঙের হবে, কোন রঙের হবে, কয় পুস্তের হবে, এগুলি কোনো বিধিবিধান আছে কিনা বলেন। নাই স্যার। নাই, কিন্তু আইনে বলা আছে অন্তত অন্তত 2 কপি হইতে হবে, বোথ সাইড কার্বন ইউজ করতে হবে। এখন আপনি অটো কার্বনে ছাপাই নিতে পারেন না, আপনি আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী পণ্যের নামগুলো এখানে লিখে নিতে পারেন না, এখানে পণ্যের নামগুলো ছাপাই নিতে পারেন না কাজের সুবিধার জন্য। ঠিক পারি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো হলো চালানের বৈশিষ্ট্য। এগুলো কোথায় বলা আছে? বিধি 40-এর উপবিধি 1 দফা গ ও দফা চ দ্রষ্টব্য। আচ্ছা, এখন আমরা কল্পনা করেন আমরা এই কোম্পানির পক্ষ থেকে কি 6.3 ইস্যু করবো একটা কোম্পানির পক্ষ থেকে। তাহলে আপনারা যে কোম্পানির পক্ষ থেকে ইস্যু করবেন ওই কোম্পানির নাম লিখবেন ক্লাস এখানে। রেকর্ড হচ্ছে না মনে হয়। জি ক্লাস রেকর্ড হচ্ছে না। না, রেকর্ড হচ্ছে, ধন্যবাদ ভাই, মনে করার জন্য ধন্যবাদ, রেকর্ড হচ্ছে। তাহলে বলেন আমরা নিবন্ধিত ব্যক্তির নাম লিখবো না এখানে, যে চালান ইস্যু করবে ওই ব্যক্তির নাম না? ঠিক অনুরূপভাবে যে কোম্পানির নামে চালান ইস্যু করবেন, যে কোম্পানির পক্ষ থেকে, তার ব্যাট নিবন্ধন নাম্বার বা বিন নাম্বার লিখবেন না? তারপরে যে অ্যাড্রেস থেকে ইস্যু করতেছে তার ঠিকানা। তাহলে দেখেন, চালান যে কোম্পানির পক্ষ থেকে ইস্যু করবেন ওই কোম্পানির তথ্য এখন। এখন আপনি চাইলে সিল বানিয়ে নিতে পারেন না, নিজাম ট্রেডিং, কাকটালি তার অফিস, তার বিন নাম্বার এত, দেখেন। জি স্যার। সবাই ক্লিয়ার? সিলভারে নিতে পারি, প্লাস ছাপাইও নিতে পারি। ছাপায় নিতে পারেন, জি, নাম দিয়ে ছাপায় নিতে পারেন। আচ্ছা, তারপর লেখা আছে দেখেন, চালান পত্রের নম্বর, বইয়ের 1, 2, 3 করে নাম্বার দেওয়া থাকে না? তাহলে এখন আপনারা দেখবেন যে আইনে বলা আছে, এই যে বিধি 40-এ বলা আছে আপনারা প্রতি বছর বছর খাতাপত্র চেঞ্জ করবেন। মানে আপনার অর্থ বছর যদি জুন টু জুলাই চিন্তা করেন, তাহলে জুলাই 1 তারিখ থেকে কী করবেন, নতুন খাতা দিয়ে শুরু করবেন। তাহলে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হবে কিনা বলেন। জি স্যার। জি স্যার। জি স্যার, 1 থেকে শুরু আবার হবে। কেউ যদি জানুয়ারি টু ডিসেম্বর করেন তাহলেও কি 1 থেকে শুরু হবে। এটা করলে সুবিধা কি জানেন, কখনো যদিও ব্যাট অফিসে থেকে বলা হয় যে খাতাপত্র ফ্যাক্টরিতে রাখতে হবে, কখনো ব্যাট অথরিটি যদি অডিটে ফেলায় তাহলে 1 বছরের খাতা নিয়ে চাইলে হবে, কি বলেন? জি স্যার। ঠিক না? 1 বছরের একটা সুবিধা কি, 1 বছরের উপরে কি ঝামেলাটা যাবে, বাকি খাতাগুলো আলাদা অন্য জায়গায় থাকলো। এবার চিন্তা করেন না, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইস্যুর তারিখ, ইস্যুর সময়। চালানটা যখন ইস্যু করছেন তখনকার সময় না ভাই, তখনকার তারিখ, তখনকার সময়। অনেক চালানে দেখবেন এখানে লেখা আছে পণ্য অপসারণের তারিখ, অনেক জায়গায় দেখবেন লেখা আছে পণ্য অপসারণের তারিখ, পণ্য অপসারণের সময়। স্যার একই। ঠিক আছে, তাহলে এখন যদি এরকম হয় যে আপনি এখন চালান ইস্যু করছেন কিন্তু পণ্যটা ডেলিভারি হবে ঘন্টাখানেক পরে, তাহলে আপনি ওইভাবে লিখবেন না, একটা ইস্যুর তারিখ, একটা কি ইস্যুর সময়। দেখো ধরতে পারছেন কিনা? জি। আচ্ছা, তাহলে ইস্যুর সময় আর ইস্যুর তারিখ আলাদা হইতে পারে কিনা? ক্রেতার নাম, যেই ব্যক্তি কিনছে তার নাম না? আচ্ছা, আমাদের জুমের একটা মনে প্রবলেম হয়েছে, আমাদের পেমেন্টের একটা শিডিউল থাকে, তো যদি কোনো কারণে ক্লাস শেষ হয়ে যায়, বুঝছেন, আমরা করবো, যেখানে এই যে একটা মেসেজ দেখাচ্ছে নিচে, হ্যাঁ, আপডেট টুডে, যদি এরকম শেষ হয়ে যায়, অনেক সময় হয় যে 5 মিনিট পর ক্লাস শুরু করতে দেয়। ক্লাস কিন্তু আমি 10টার মধ্যে ইনশাল্লাহ করাবো আজকে, বুঝছেন, আপনি ওয়েট করবেন। অনেক সময় হয় না যে আমাদের তো ফ্রি ভার্সন না, পেড ভার্সন, অনেক সময় হয় যে যেমন 30 দিন হয়ে গেছে টাকা দেওয়া লাগে। খেয়াল করছে সবাই, নিচে একটা দেখাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, এই যে যদি কোনো কারণে ক্লাসটা কেটে যায় তাহলে আপনারা ওই 5 মিনিট 10 মিনিট পরে হইলেও ক্লাসে ঢুকবেন, আমি ক্লাস করাবো, এই আইডিতে ক্লাস করাবো। হ্যাঁ, অনেক সময় 5 মিনিট আগের আইডি দিয়ে আবার ঢুকবো আর কি। হ্যাঁ, আগে ঢুকে অনেক সময় 5 মিনিটের একটা ব্রেক দেয়, বুঝেনি তো, ওই টাকা নেওয়ার আর কি বুদ্ধি। কিন্তু আমাদের পেমেন্ট দেওয়া আছে, আশা করি 2-3 দিন মতো পেমেন্ট দেওয়া আছে। কী কারণে এটা দেখাচ্ছে বুঝতেছি না আর কি, অলরেডি আমাদের পেমেন্ট দেওয়া আছে। আচ্ছা যাক, যাই হোক, ক্রেতার নাম, ক্রেতার নাম মানে কি, যার নামে চালান ইস্যু করবে তার নাম না? এখন এই ক্রেতা জনগণ হইতে পারে কিনা বলেন? আপনি তো সবসময় হ্যাঁ ব্যক্তিগত হইতে পারে। তাহলে মিস্টার রহিম, ঠিক না, মিস্টার করিম, আবার কি নিজাম ট্রেডিং, মানে ব্যক্তি হইতে পারে, কোম্পানি হইতে পারে। তাহলে ব্যক্তি হলে ব্যক্তির নাম, কোম্পানি হলে কি কোম্পানির নাম। ক্রেতার বিআইএন, ক্রেতা যদি নিবন্ধিত হয় তাহলে বিন থাকবে, আর ব্যক্তি হলে কি বিন থাকবে, তখন মানে কিছু ব্ল্যাঙ্ক রাখবেন অথবা দাগ দিয়ে দিবেন যে প্রযোজ্য না, কি বলেন? যদি অনিবন্ধিত হয় ব্যক্তি হয় তাহলে কি বিন থাকে না অনেক সময়,
ক্রেতার ঠিকানা, ক্রেতা যে অ্যাড্রেসে পণ্যটা নিয়ে যাবে ওই ঠিকানা না। এখন জি দেখেন স্যার। অনেক সময় হয় কি ওই ঠিকানা আর দুইটা ঠিকানা থাকে, ক্রেতার ঠিকানা একটা, সর্বরে গন্তব্যস্থল। অনেক কোম্পানি দেখবেন যে ঢাকায় হেড অফিস আছে কিন্তু আশুলিয়া বা সাভার বা কোথাও তাদের ফ্যাক্টরি থাকে না। তো অনেক সময় বলেন না যে পণ্যটা জি স্যার। কিনে যে ভাই আপনি আমার ফ্যাক্টরিতে পৌঁছায় দেন। হ্যাঁ, তাহলে ক্রেতার ঠিকানা হচ্ছে তার হেড অফিসের ঠিকানা বা বিলিং অ্যাড্রেস, আর গন্তব্যস্থলকে সে যেই জায়গায় পণ্যটা পৌঁছাইতে চাচ্ছে। দেখেন ধরতে পারছেন কিনা। জি স্যার। এই দুইটা এক হলে কি দিবেন ডু, আর না হলে কি দিবেন না। যানবাহনের প্রকৃতি, এখন এই পণ্যটা যদি আপনি এমন কোনো পরিবহনে পাঠান, ট্রাকে করে পাঠাইছেন তো ট্রাক নাম্বার, গাড়িতে করে পাঠাইছেন গাড়ি নাম্বার। এখন কেউ যদি হাতে করে স্যাম্পল নিয়ে যায় তাহলে বাই হ্যান্ড লিখতে পারেন না। কেউ যদি কুরিয়ার সার্ভিসে দেন তাহলে কুরিয়ার সার্ভিসের নাম লিখতে পারে এসএ পরিবহন, কি বলেন। জি কেউ যদি উবারে করে নিয়ে যান তাহলে উবার, মানে এইভাবে অবস্থা বুঝে। এখন আপনি সার্ভিস দিলেন, যে সার্ভিসটা কি আপনি দিয়ে দিয়েছেন কিন্তু বিলটা পরে পাঠা দিলেন, ক্লিনিং সার্ভিস, সিকিউরিটি সার্ভিস, অডিট ফার্ম, তাহলে যানবাহনের প্রকৃতি আপনার জন্য কি প্রযোজ্য? জি স্যার, দিতে হবে তো। কেমনে দিবেন? আপনি আপনি মনে করেন সিএ ফার্মের অডিট রিপোর্টের জন্য ভ্যাটসানা দিচ্ছেন, তা যানবাহনের প্রকৃতি কি দিবেন বলেন? এটা আপনার জন্য প্রযোজ্য না। আপনি কি ব্ল্যাঙ্ক রাখবেন অথবা একটা টান দিয়ে যেরকম হাইফেন দিয়ে কেটে দিবেন। দেখেন বুঝতে পারছেন জি ভাই? আপনি রোড অ্যান্ড হাইওয়ের কাজ করছেন, হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ করছেন, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আপনি কি ওই ব্রিজটা অথবা রাস্তাটা কি গাড়িতে করে পাঠাইতে পারবেন? না স্যার। তাহলে যানবাহনের প্রকৃতি আপনার জন্য কি প্রযোজ্য? না স্যার। এইভাবে চিন্তা করেন। তারপরে ক্রমিক সংখ্যা এক। এখন আমরা এখানে একটা, দুইটা, তিনটা, এরকম অনেকগুলো আইটেম বিক্রি করতে পারি না? স্যার জি জি। স্যার ক্রেতার ঠিকানা আর সরবরাহের গন্তব্যস্থল যদি একটাই হয় তাহলে কি দিব এটা বুঝি নাই স্যার। বাংলা আবার লিখবেন একটু বলুন ওই, কি? বাংলা লিখবেন ওই কি, ওই, আর ইংলিশে লিখবেন ডু, বা আপনার কাছে আছে ভালো কিছু থাকলে ওরকম ইয়া দিয়ে দিবেন। ওকে স্যার। অথবা দুইবারই একই ঠিকানা দুইবার লেখা দিবেন। ভাই যে যেমনে বোঝে, ঠিক আছে, তার যেমনে শান্তি লাগে। আচ্ছা এখন দেখেন পণ্যের বর্ণনার জায়গায় কি আপনি যে যে পণ্যগুলি বিক্রি করতেছেন ওগুলি লিখবেন না? এখন জি, স্যার। কেউ যদি সার্ভিস বিক্রি করে তাহলে সে সার্ভিসের নাম লিখবেন এখানে। হুম, সার্ভিসের নাম লাগবে কিনা জি। বলেন? সরবরাহ একক মানে কনসালটেন্সি সার্ভিস, অডিট রিপোর্ট, হ্যাঁ, তারপর ক্লিনিং সার্ভিস, মানে যা বেচেন তাই লিখবেন। সরবরাহ একক, আপনি যদি পণ্য কেজিতে বেচেন তাহলে কি লিখবেন? কেজি। আপনি যদি পিসে লেখেন তাহলে কি লিখবেন? পিস। আপনি যদি হ্যাঁ পিস, টনে বিক্রি করি। কার্টুনে কার্টুন, টনে টন, মানে আপনি যেভাবে চান ওইভাবে লিখবেন যে কি এককে বিক্রি করেন। পরিমাণ, কি পরিমাণ বিক্রি করতেছেন, 1000 পিস, 200 পিস, 20 কেজি, মানে কতটুকু বিক্রি করতেছেন তার পরিমাণ এখানে লিখবেন। একক, একক মূল্য, এই যে প্রতি কেজি বা প্রতি পিস বা প্রতি কার্টুনের মূল্য কত এই জায়গায় লিখবেন। হ্যাঁ, তাহলে দেখেন এই পরিমাণকে কার্টুনের মূল্য দিয়ে পরিমাণে গুণ দিলে মোট মূল্য বের হবে না? জি আর এখানে বলছে যে একক মূল্য যখন লিখবেন, এই যে এক উপরে একটা এক আছে কিনা বলেন। এই এক মানে হচ্ছে দেখেন সকল প্রকার কর ব্যতীত মূল্য, মানে কি ব্যবসার মূল্য না? জি তাহলে এই জায়গায় যে মূল্যটা লিখবেন প্রতি পিসের মূল্য বা প্রতি কেজির মূল্য, যেটা কি ভ্যাট ছাড়া। তাহলে 4 আর 5 গুণফল টোটাল ভ্যালু পাইলেন কিনা বলেন। জি তারপরে যদি আপনার পণ্যের সম্পূরক শুল্ক থাকে তাহলে সম্পূরক শুল্ক হার লিখবেন এখানে। যদি সম্পূরক শুল্ক থাকে তাহলে এই ভ্যালুকে সম্পূরক শুল্ক হার দিয়ে গুণ দিলে 8 নাম্বার গড়ে সম্পূরক শুল্ক পরিমাণ লিখবেন না? মনে করেন 1 লাখ টাকা, জি 10% যদি এইচডি হয় তাহলে 1 লাখের 10% এইচডি কত? 10,000। আর সম্পূরক শুল্ক যদি না থাকে তাহলে কি এই দুইটা ব্ল্যাঙ্ক যাবে, এভাবে কি ব্ল্যাঙ্ক যাবে। এখন দেখেন সম্পূরক শুল্ক যদি থাকে
6 নাম্বার ঘরের যোগফল 8 নাম্বার ঘরের যোগফল 1 করে এখানে ব্যাটের হার লাগবে। 9 নাম্বার ঘরে কি লাগবেন? ব্যাটের হার। তাহলে এই দুইটার যোগফলের উপরে ব্যাটের হার দিয়ে গুণ দিয়ে ব্যাটটা বের করবেন না? জি তাহলে 8 6 8 আর 10-এর যোগফল 11 আসবে কিনা বলেন। আর যদি সম্পূর্ণ শুল্ক না থাকে 6 আর 10-এর যোগফল 11-তে বসবে। দেখেন বললেন কিনা। যদি সম্পূর্ণ শুল্ক থাকে সম্পূর্ণ শুল্ক যোগ করে সম্পূর্ণ শুল্কের উপরে ভ্যাট দিতে হবে। আর সম্পূর্ণ শুল্ক না থাকলে মোট ভ্যালু আর সম্পূর্ণ শুল্ক ভ্যাট যোগ করে 11 নম্বর করে টোটাল লিখবেন। বুঝলেন কিনা দেখেন। এইখানে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখানে কারো কোশ্চেন আছে? স্যার 9 নাম্বার ঘরের যে ভ্যাটের পার্সেন্টেজটা এটা হচ্ছে স্যার 7.5 কখন বসবে বা কোন প্রোডাক্টে কত পার্সেন্ট বসবে এটা একটু আচ্ছা স্যার। আপনি ক্লাস মিস করছেন কিনা বলেন। সবাই কি বলেন? স্যার, ক্লাস আপনারা করছি। সবাই জানেন না এটা কখন বসবে? 7.5 বসবে। প্র্যাকটিস করে তাই বসবে। ক্লাস মিস করছে। হ্যাঁ উনি ক্লাস মিস করে। ভাই শোনেন, আপনি এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। আমরা আর আগের ক্লাসে ভ্যাটের হার কবে আলোচনা করছি, আপনি দ্বিতীয় দিনের রেকর্ডিংটা দেখেন, ঠিক আছে? দ্বিতীয় দিনের রেকর্ডিং আপনি ক্লাস মিস করছেন। আচ্ছা এখন এই যে চালান লিখতে হয় নিচে, এখন আপনি যদি একসাথে 50টা আইটেম ডেলিভারি দেন তাহলে একাধিক পেজ ইউজ করা লাগতে পারে না? জি কি বলেন? আবার এরকম যদি হয় যে একসাথে 3-4 গাড়ি পণ্য ডেলিভারি দিয়ে 3-4 জায়গায়, তাহলে আলাদা আলাদা চালান দিতে হবে না? এগুলো অবস্থা বুঝে ব্যবস্থা। এখন আমরা দেখি যে ব্যবসার নেচার অনুযায়ী আমরা চালানকে কয় ভাগে ভাগ করতে পারি। দেখেন এই যে ভাই যে বলছে ব্যাটের হার, কিছু কিছু লোক সেলস ব্যাট 15% দেয় না? কিছু কিছু কোম্পানি 5% রেডিমেড প্র্যাকটিস করে না? তারপর কিছু কিছু সেবা প্রদানকারী যোগানদার হিসেবে সাপ্লাই দেয় না? তাহলে এইভাবে ব্যাটের হার অনুযায়ী আমরা ভাগ যদি করি তাহলে 15% হারে 6.3 কিছু চালান কাটতে হবে। এটা একটা নমুনা। 5%, 7.5%, 10% এই হারে একটা নমুনা। কটা হলো? 2টা। প্রথম তফসিলে পণ্য বেচলে অব্যাহতি, কটা হলো? 3টা। রপ্তানিকারক প্রতিষ্ঠানের ব্যাট নাই 0, কত হলো? 4টা। এখন কোশ্চেন থাকলে 1 মিনিট কোশ্চেন করেন, বাকি একটু অ্যাড হোক। আমি তো বলছিলাম যে কোনো একটা কারণে হয়তো আমাদের 2 দিন মেয়াদ ছিল, ওই একদিন আগ থেকে মনে তারা রিমাইন্ডার দেওয়া শুরু করছে আর কি। কারো কোশ্চেন থাকলে বলেন, সবাই আসুক তারপরে আলোচনা শুরু করি। এমনি যে অন্য কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। 6.3 বছর একটা চেঞ্জ আসছে। যে চেঞ্জ আছে না, এটা এমন কোনো ইমার্জেন্সি না। এটা হইলো যে এখানে আছে না যে ক্রেতার বিন বিন লেখা ছিল কিনা বলেন। এখানে ছিল কি ক্রেতার বিআইএন ব্র্যাকেটে দিছে প্রযোজ্য ক্ষেত্রে। তাহলে এটা এমন কোনো মারাত্মক পরিবর্তন না যে ক্রেতার বিন তো আপনারাও জানেন যে প্রযোজ্য ক্ষেত্রে কি আমি ক্রেতার বিন থাকলে লিখবো, না থাকলে কি লেখা লাগবে না। এটাই আর কি। এতদিন আমরা না বলার পরে করছি, এখন তারা বলেই দিছে ক্রেতার বিন প্রযোজ্য ক্ষেত্রে। বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার ওই যে আপনি সাবেক বস্ত এই জাতিসংঘে যাইতেছে, আছেন ওই কোম্পানিতে এখনো? আমি স্যার ইজি গ্রুপে এখন ডেপুটি ম্যানেজার। ওখানে এসে বসছেন?
দিক থেকে এসে বলছেন? হ্যাঁ, ব্রিক থেকে চেঞ্জ করছি স্যার। আচ্ছা দেখ, ঠিক আছে, আমি কনগ্রেচুলেশন। ইজি গ্রুপে কাজ করছি স্যার, ডেপুটি ম্যানেজার। আচ্ছা ভালো। স্যার ভ্যাট ডিপার্টমেন্ট। স্যার আমার ইয়াটা হলো যে এই যে বেস ভ্যালুটা কি ওই যে স্যার বললেন যে ওই সম্পূর্ণ শুল্ক যোগ করে তারপরে আমরা বেস ভ্যালু বের করে তারপর ওইটা করবো। না না না, কে কে বলছে বেস ভ্যালু? দাঁড়ান, প্রথম হইলো পরিমাণ দিয়ে একক মূল্যকে গুণ দিচ্ছেন, তা এটাই হচ্ছে বেস ভ্যালু। 6 নম্বর ঘর, এটা কি বেস ভ্যালু। এটার উপরে সম্পদ শুল্ক থাকলে যোগ করবেন, দুইটা যোগ করলে ভ্যাট দিবেন, আর সম্পদ শুল্ক না থাকলে এটার উপরেই ভ্যাট দিবেন। ঠিক আছে, বেস ভ্যালু তো 6 যে টাকাটা এটাই বেস ভ্যালু, এটার উপর আপনি এসডি দিবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি শাহিন আলম বলছিলাম। একটা মালিকের দুইটা প্রতিষ্ঠান, জি একই আইটেমের, এখন এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যদি ইয়া নেয়, প্রোডাক্ট নেয়, তাহলে কি 6.3 কর্তন করবে? জি 6.3 দিয়ে সেলস দেখাইতে হবে। কারণ কি, একই মালিকের প্রতিষ্ঠান হলেও এক কোম্পানি আরেক কোম্পানিকে পণ্য ধার দিতে পারবে না, বিক্রি দেখাইতে হবে। বিক্রি দেখাতে। জি আরেকজনের প্রশ্ন থাকলে বলেন। প্রায় 33 জন আসছে, বাকিরা আসো। স্যার আমার একটা প্রশ্ন। জি স্যার অব্যাহতিপ্রাপ্ত তো রেয়াত নেওয়া যাবে না স্যার, ওই এসআরও দ্বারা যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো কি রেয়াত নেওয়া যাবে না? এছাড়া ধরো অব্যাহতিপ্রাপ্ত যদি ব্যাট না দেন তাহলে রেয়াত নিয়ে কী করবেন বলেন? ব্যাটই তো বেচার সময় তো ব্যাট দিবেনই না, বুঝলেন নাই? অব্যাহতিপ্রাপ্ত মানে কি? এছাড়া তো অব্যাহতি হতে পারে, প্রথম তফসিল দ্বারা অব্যাহতি হয়েছে। যদি বেচার সময় ব্যাট 0 হয়, অব্যাহতি হয়, তাহলে আপনি কেনা ব্যাটটা ফেরত পাবেন না, এটা হচ্ছে নিয়ম। জি স্যার। স্যার 6.3টা আমি পরিমাণ আর একক মূল্য লেখার পরে আগে কি আমি 11 নম্বর কোডটা ফিল আপ করে এরপরে আমি 10 নম্বর করতে পারি কিনা? আপনি যদি ওই ধরনের ট্যালেন্ট হন, হ্যাঁ, যে আমি আমার বিক্রয় মূল্য জানি, এটাকে 15 দিয়ে ভাগ দিয়ে ব্যাটের পরিমাণ বের করতে পারবো, এটা থেকে যদি আপনি ওই লেভেলের ট্যালেন্ট হয় তাহলে করতে পারবেন। সবাই তার আপনার মতো বোঝেন না, ইয়া না, চালাক চতুর না। আমার মতো সহজ সরল তো 2-1 জন আছে। কালকে ক্লাস আছে না আপনাদের? কালকে না, আপনাদের মনে হয় ইয়াপারে ক্লাস কালকেই তো, যে বাইরে প্রশ্ন করলাম। আবার বৃহস্পতিবারে। না না না, উনি অন্য বেসে আছে। গলা শুনে সোমবারে না, রবিবারের বেসে কিছু পার্টিসিপেন্ট আছে এখানে, ফিজিক্যাল করছে। ভাই আপনাকে ক্লাস করে, আপনারা তো আমার টাকা দিতেছেন না, 28 কোটি টাকা তো দিলেন না। আপনি তো টাকা দিয়েছি যে জমিয়েছেন, যে স্টাইল মেয়ের ভিতরে ছবি তো দেখলাম আমরা। আরে না, এরা দেখাইছি যে টাকা দিয়ে দিলে এমনি রাখবো। এটা তো আমাদের দেশে টাকার ছবি না, তো দেখেন আপনি ভালো করে। অন্য দেশে জাস্ট ফেসবুকে একজন দিচ্ছে, দেখে ভালো লাগছে, এই জন্য শেয়ার করছে, যে আপনাদের মনে করাইতেছি টাকা দেন টাকা দেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা 5 রকম কোম্পানিতে ভাগ করি, কি বলেন? 5 রকম কোম্পানিতে ভাগ করি। হ্যাঁ, যে কিছু কিছু কোম্পানি কি করে, ভাই সবাই আসছেন না? প্রায় 45 জন আসছে। কিছু কিছু কোম্পানি কি করে, 15% আরে সেলস ব্যাট দেয়। তাদের চালানটা কিভাবে কাটবেন? কিছু কিছু কোম্পানি 5% দেয়। 5% যদি পারেন ভাই 7.5%, 10% এগুলি আশা করি পারবেন। তারপর কিছু কিছু কোম্পানি অব্যাহতিপ্রাপ্ত পণ্যের চালান কাটে, কেউ রপ্তানিকারক আর কেউ কি সুনির্দিষ্ট। ঠিক আছে,
জি স্যার। দেখেন প্রথম পেজ, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ক্লাসে পরে, যে প্রথম ইনভয়েস, সেলস ইনভয়েস, সেল মানে উদাহরণ হচ্ছে 1 আলাল ট্রেডিং, যার অ্যাড্রেস হচ্ছে ইংলিশ রোড ঢাকা, বিন নাম্বার হচ্ছে এটা। মাহাদি ইঞ্জিনিয়ারিং, আলাল ট্রেডিং হচ্ছে বিক্রেতা, মাহাদি ইঞ্জিনিয়ারিং হলো ক্রেতা, তার ঠিকানা, বিন নাম্বার, গাড়ির নাম্বার। সে কী করছে, আলাল ট্রেডিং মাহাদি ইঞ্জিনিয়ারিংয়ের নিকট এই 60টা পণ্য বিক্রি করছে। সে বিক্রি করছে কেজিতে, তার কোয়ান্টিটি দেওয়া আছে, টোটাল হচ্ছে 14,000 কেজি। ইউনিট প্রাইস দেওয়া আছে। এখন দেখেন ইউনিট প্রাইস যদি দেওয়া থাকে তাহলে দেখেন এটা হলো ভ্যাট সহ ইউনিট প্রাইস। তাহলে এই ভ্যাট সহ ইউনিট প্রাইসকে 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দিলে ভ্যাটের টাকা বের হবে না। টোটাল টাকা থেকে ভ্যাট বাদ দিলে ভ্যালু বের করতে পারবেন না। তাহলে এইভাবে যদি বের করে দেওয়া থাকে যে ভ্যাট ছাড়া ভ্যালু বা ভ্যাট সহ ভ্যালু, বের করতে পারবেন কিনা বলেন? এই টাকাকে 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দিবেন। আবার যদি হয় 7.5% বা 5%, 105 ভাগের 5 ভাগ, ধরতে পারছেন? ইনক্লুসিভ যদি হয়, ওই শতকরা হারটা কি করবেন, 100-র সাথে যোগ করে দেবেন। বের করতে পারবেন সবাই? যদি ইনক্লুসিভ হয় তাহলে কি করবে, শতকরা হারটা এই টাকার সাথে কি করবেন, 100-র সাথে যোগ করে দিবেন। ভাই যার ওইখানে শব্দ, আপনি একটু সহযোগিতা করেন না তাহলে। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে এখন বলেন, এই যে ক্রেতা যে বিক্রি করতেছে আলাল ট্রেডিং, তার অ্যাড্রেস, বিন নাম্বার, তার ঠিকানা, 120 নাম্বার 6.3 ইস্যু করছে, 15/7/2021 ইস্যুর সময়, বলেন এগুলি সব পারবেন কিনা? ভাই আপনারা সবাই বুদ্ধিমান লোক, আমি খালি ইশারা দিতেছি আপনাদের। হ্যাঁ, তার ক্রেতার নাম কি, মাহাদি ইঞ্জিনিয়ারিং, ক্রেতার বিন, তার অ্যাড্রেস। হ্যাঁ, যেহেতু ক্রেতার অ্যাড্রেস একই, তাহলে কি লিখছেন, ডু, যানবাহনের প্রকৃতি কভার ব্যানে করে পাঠাইছেন। এটা হলো ক্রেতা বিক্রেতার তথ্য। এখন এই যে আপনি নিবন্ধন নেবেন, এই তথ্য যদি সঠিকভাবে লেখা না থাকে, বুঝছেন, এই যে তথ্য, হ্যাঁ, পূর্ণাঙ্গ যদি লেখা না থাকে, এই বিক্রেতার তথ্য যদি না লেখে, তাহলে কিন্তু রেয়াত পাবেন না। তাহলে রেয়াতের শর্ত কি বলেন? এই যে একটা চালান, নিচে যে সিগনেচার দেওয়া আছে, গোল সিল দেওয়া থাকে, সম্পূর্ণভাবে কথায় লেখা থাকে, অঙ্কে লেখা থাকে, একটা চালানের বৈশিষ্ট্য আছে না ভাই কিছু? জি। একটা চালানের বৈশিষ্ট্য যদি সঠিকভাবে না থাকে, তাহলে আপনি কী পাবেন না, রেয়াত পাবেন না। তাহলে বলেন, সিরিয়াল নাম্বার লিখলেন, পণ্যের নাম লিখলেন, তারপরে কি লিখলেন, কিভাবে বিক্রি করছেন কেজিতে, তারপরে কত কেজি বিক্রি করলেন, প্রতি পিসের দাম দেখেন। এটা হলো ব্যাট সহ ভ্যালু, টোটাল ভ্যালু। হ্যাঁ, এখান থেকে ব্যাট যদি বাদ দেন তাহলে ব্যাট ছাড়া মূল্য না। তাহলে ওই জায়গায় আপনি ব্যাট ছাড়া মূল্যটা লিখবেন না। দেখেন তো 45.62 লেখছে কিনা বলেন, এখানে ব্যাট ছাড়া মূল্যটা লিখছেন। তাহলে দেখেন পরিমাণ দিয়ে যদি গুণ দেন তাহলে টোটাল টাকা পাচ্ছেন না ভাই? তাহলে আমাদের ব্যাটের পরিমাণ কত, 15% কিনা, যদি এইচডি নাই, এই জন্য ডট দিয়ে দেন। কি দিবেন, ডট দিয়ে দেন। হ্যাঁ, আমাদের যেহেতু 15% সেলস ব্যাট, আমি কি লিখলাম, 15%। এখন কেউ যদি একসাথে একটা আইটেম 15% দেয় আর একটা আইটেম 5% দেয়, লেখা যাবে না? যাবে কিনা বলেন? কেন, এখানে 15 দিবেন, এখানে 5 দিবেন। আবার কেউ যদি একটা 15% হারে দেয়, একটা 0% হারে দেয়, মানে অব্যাহতি, তাহলে 0 দিয়ে এখানে ব্যাটটা কি 0 দিতে পারবেন না? হয় কি না ভাই মাঝে মাঝে, যে একসাথে দুইটা পণ্য বিক্রি করতেছেন, একটা ব্যাটেবল, একটা অব্যাহতি, হইতে পারে না? ওটা 0 দিবেন। অব্যাহতির করে এখানে 0 দিবেন। ভাই আপনার সাউন্ড ডিস্টার্ব হতে, দেখেন এখানে 0 দিবেন আর এখানে কি ডট দিয়ে দিবেন। আর এই টাকা একই মূসকে বিভিন্ন পার্সেন্টেজের প্রোডাক্টের দেওয়া যাবে। আর এই টাকাটা চলে আসবে এখানে, ঠিক আছে? তখন তাহলে বলেন 15% চালানটা কাটতে পারবে কিনা? এই দুইটার যোগফল হচ্ছে এটা। একই ব্যক্তি কি বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন প্র্যাকটিস করতে পারবে? হ্যাঁ, আপনি মনে করেন এক ব্যক্তিকে একটা আইটেম দিলেন স্ট্যান্ডার্ড রেট, হ্যাঁ, আবার কিছু কিছু আইটেম আছে আপনি কিনে আনছিলেন, নিজে কিনছেন, কিন্তু ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করে। শোনেন বস, আমার এক ক্লায়েন্ট, বুঝছেন, ওষুধ আমদানি করে। হ্যাঁ, ওনার কিছু কিছু ওষুধ আনার সময় ব্যাটও দেয়, এটিও দেয়। তাহলে উনি ওই ওষুধটা কী করে জানেন, 15% প্র্যাকটিস করে, মানে স্ট্যান্ডার্ডের প্র্যাকটিস করে, রেয়াত নেয়। আবার কিছু কিছু ওষুধ আনার সময় উনি শুধু এটি দেয়, ওটা উনি 5% প্র্যাকটিস করে, বা যোগানদার হলে 7.5%। আর কিছু কিছু ওষুধ সবসময় অব্যাহতি, কেনা অব্যাহতি, বেচা অব্যাহতি, তাহলে উনি বলে 3 রেটে দিতে পারবে কিনা? তাহলে ওনার চালান কি 3 রকম না ভাই?
ভাই আপনি মাইক্রোফোনটা চেক করে তাহলে বলেন আপনার সাউন্ডটা ভেঙে ভেঙে আসতেছে। তাহলে 15% চালান কাটতে পারবেন কিনা বলেন? ইনশাল্লাহ পারবেন। তাহলে দেখেন উদাহরণ 2, 5% হারে 6.3 কীভাবে দিবেন। তাহলে দেখেন আলাল ভাই আর দুলাল ভাই 5% প্র্যাকটিস করতো না? দুলাল ট্রেডিং, তার কি কোম্পানির নাম, তার অ্যাড্রেস, তার ঠিকানা কার কাছে পাচ্ছে? তামান্না ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তার ঠিকানা, তার বিন নাম্বার, গাড়ির নাম্বার। আর এই পণ্যগুলি বিক্রি করছে, সেলস ব্যাট কত পার্সেন্ট? 5%। তাহলে এখন 105 ভাগের 5 ভাগ ভ্যাট না ভাই? এখন ভ্যাট ভাগ করবেন কীভাবে বলেন? 105 ভাগের 5 ভাগ। 5 ভাগ। তাহলে 105 ভাগের 5 ভাগ বাদ দিলে বাকিটা ভ্যালু। এখন দেখেন এই যে এইভাবে চালান, এটা হলো দেখেন যে বিক্রি করছে তার নাম, তার বিন, তার অ্যাড্রেস, চালান নাম্বার, তারিখ, সময়। কার কাছে বিক্রি করছে? তামান্না ইঞ্জিনিয়ারিং, তার বিন নাম্বার, তার অ্যাড্রেস, হ্যাঁ, তার যেহেতু একই তাহলে লিখছেন ডু কভার ব্যান্ড। তাহলে বলেন উপরের অংশটা সবাই আগের মতো বুঝছেন কিনা? তারপরে দেখেন কি লেখা আছে, কয়টা আইটেম বিক্রি করছে। এই হট রোল, জিঙ্ক, তারপরে কি কয়েল, এই 3টা আইটেম বিক্রি করছে। 1টা 2টা 3টা, প্রত্যেকটা কি কেজি হিসাবে। তারপরে দেওয়া আছে পরিমাণ, তারপরে ব্যাট ছাড়া একক মূল্য। তাহলে এই গুণগুলোর টোটাল বের হয়েছে। আমাদের ব্যাটারা কত পার্সেন্ট? 5%। তাহলে এটার উপরে 5% বের করে কত? তাহলে লাস্ট হলো টোটাল। তাহলে বলেন এভাবে 5% চালানটা কাটতে পারবেন কিনা? জি পারা যাবে কি সব হ্যাঁ, এখন যদি এক ভাই যোগানদার হিসেবে দেন তাহলে 5 এর জায়গায় 7.5 হবে না? জি স্যার। এক ভাই যদি 10% দেন 10% এইভাবে বিভিন্ন হার হলে জাস্ট 5 এর জায়গায় হারটা বসায় দিবেন। তাহলে দ্বিতীয় গেল চালান। এখন গেল অব্যাহতি প্রাপ্ত পণ্য। মনে করেন এই যে পণ্যগুলি বিক্রি করেন, তৃতীয় উদাহরণ, এগুলি কি প্রথম তফসিল দ্বারা কি অব্যাহতি, তাহলে ব্যাট 0 না ভাই? তাহলে সেলস ব্যাট কি 0। তাহলে দেখেন ক্রেতা বিক্রেতা আগের মতো দেখেন। এখন কি লিখছেন? পণ্যের নাম, পরিমাণ, একক মূল্য, মোট মূল্য। ব্যাটের ঘরের জায়গায় কি লিখছেন? 0। আর এখানে সিল মেরে দিয়েছেন প্রথম তফসিল দ্বারা অব্যাহতি, এসআরও দ্বারা অব্যাহতি, ব্যাখ্যা দ্বারা অব্যাহতি। দিতে পারবেন কিনা দেখেন? পারবেন? দিতে পারবো স্যার। ইনশাআল্লাহ। স্যার চালান নিচে যে সিগনেচার আর সিল মারতে হয়, এটা যদি কোনো সাপ্লাই না দেয় তাহলে আচ্ছা, কি এখন মুদ্রা- কথা হলো এই শুনে, যে এখানে দিচ্ছে, সিগনেচার যদি না দেয় তাহলে একটু ঝামেলা আছে। দেখা গেল সিগনেচার দিতে, মুদ্রা কি ভ্যালিড? সিগনেচার দিতে কিন্তু সিলটা দেয় নাই, হ্যাঁ, হ্যাঁ। সিলটা দেয় নাই, তাহলে মোটামুটি পার করে ফেলাইতে পারবেন যে ভাই সিলটা দিতে ভুলে গেছে অথবা ওনার সিল ছিল না। কিন্তু সিগনেচার না থাকলে চালানটা অসম্পূর্ণ হয়ে যাবে। ভাই, সিল কি গোল সিল? হ্যাঁ, গোল সিল। এখন কারো কাছে গোল সিল নাই, সে চারকোনা দিচ্ছে, ওটা দিয়ে কাজ চালাইতে পারে। আছে না যে স্টোর ম্যানেজার ইয়ে থাকে, ও চলবে, সিল হইলেই চলে, কিন্তু গোল সিলটা দিলে ভালো। আর সিগনেচার না থাকলে চালান কি ভাই, যে লেখছে তার স্বাক্ষরিত না, চালানটা অসম্পূর্ণ হইলো বলেন? বলছি চালানে যদি সিগনেচার না থাকে অসম্পূর্ণ হয়ে গেল না ভাই? আপনার চেক বইয়ে সব লেখছে, সিগনেচার করেন না, টাকা দিবে? ব্যাংকের থেকে টাকা দিবে বলেন? চলবে না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখন অন্তত সিগনেচারটা করাই নেবেন, পরে নাহলে করবেন ভাই চালানটা অসম্পূর্ণ। আচ্ছা, এখন দেখেন একটা আছে এসআর, প্রথম তফসিলদার অব্যাহতি বা এসআর অব্যাহতি, আরেকটা আছে রপ্তানি করলে ব্যাট 0 না ভাই? এখন দেখেন একটা রপ্তানিকারক, এটা হলো রপ্তানিকারকের নাম আর এটা হলো ক্রেতার নাম, হ্যাঁ, রপ্তানিকারকের নাম, ঠিকানা, বিন। এই রপ্তানিকারক এলসির মাধ্যমে US ডলারে এই পণ্যগুলি রপ্তানি করছে, প্রচ্ছন্ন রপ্তানি করছে, তাহলে ব্যাট কি 0 না? ব্যাট কি 0? তাহলে দেখেন, হ্যাঁ, এটা হলো বিক্রেতা আর এটা হলো ক্রেতার তথ্য। এই যে দেখেন প্রোডাক্টের নাম কিভাবে দিছে, পিস, হ্যাঁ, তারপরে গজ, রোল, কি যেভাবে দিছে, পরিমাণ, একক প্রতি ব্যয়। এখন আপনি যদি বলেন যে যেহেতু আমি এটা ইউএসডি লিখছি, আপনি এখানে ইউএসডি লিখে দিতে পারেন না? আমরা নর্মালি কি করি, ইউএসডি লিখে দিতে পারেন। এখানে আপনি সবগুলোতে ইউএসডি লিখে দিতে পারেন হাত দিয়ে, অথবা এখানে লিখে দিতে পারেন সকল পণ্য ডলারে। তাহলে কত ইউএসডি, এত ইউএসডি,
এই যে এখানে ব্যাট জিরো কিন্তু লেখা আছে কি 100% এক্সপোর্ট, এলসি নাম্বার এত, ডেট এত। দেখেন 10% কিনা। স্যার কোথাও টাকা যদি কাটাকাটি হয়, কাটাকাটি কি হ্যাঁ, অ্যালাউ হবে? যদি মনে করেন একটা লাইনে শুধু কাটাকাটি 27 জায়গায় 3700 লেখা বলেছিলেন, তাহলে এখানে চেক বইতে যেমন সাইন দেন না, জি জি। এই যে এরকম সাইন দিয়ে ইনিশিয়াল দিয়ে দিবেন, শেষ। আচ্ছা ঠিক আছে। আবার যদি এরকম হয় চালান আর কাটছে, এই চালানটা বুঝছেন, চালান কাটছে, এই চালানটা কি ভাই আমি শেষ করতে আপনি বলেন, চালান কাটছেন গাড়ি নিয়ে রাস্তা থেকে বের হয়ে আসছে, এরকম হয় না অনেক সময় মাঝপথে থেকে, তাহলে চালানটা নিয়ে এই নীল কাগজটা বইয়ের সাথে লাগা রাখবেন, লাগা ক্যান্সেল লেখা এটা বাস করে রেখে দিবেন, ইস্যু করবেন না, ছিড়বেন না, তাহলে অডিটের সময় দেখাইতে পারবেন দেখেন চালানটা আমি ইস্যু করি নাই। অথবা এরকম হয় কাটাকাটির পরিমাণ এমন হয়েছে যে এটা আর ইউজ করা যাবে না, এরকম হয় না, বা পেজ নষ্ট থাকে না, আচ্ছা তাহলে ইয়া করেন। হ্যাঁ, একবার জানি কি বলতে নিছিলেন, বলেন। বলছি স্যার এইমাত্র যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যেটা দেখাইছেন, ডিম এক্সপোর্টার যে করছে, ধরি ওই কার্টুন পলিব্যাগ এগুলো ডিম এক্সপোর্টার সাপ্লাই দিছে, জি সেক্ষেত্রে স্যার ওই 100% এক্সপোর্ট লিখবো? হ্যাঁ, দেখবেন 100% 100% এক্সপোর্ট, আপনি ব্যাক টু ব্যালেন্সি নাম্বার দিয়ে দিবেন। শুনেন, বাংলাদেশে 80% এক্সপোর্ট করলে এটাকে 100% এক্সপোর্ট লেখে। এখন আপনার যদি মনে হয় যে আমার কোম্পানিতে 100% করে না, 50% করে, তাহলে আপনি এক কাজ করেন, 100% এর জায়গায় এক্সপোর্ট, এলসি নাম্বার এত, ডেট এত, শেষ। মানে আমি বলতে চাইছি যারা হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, যারা হলো ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে আসে, যারা হলো ডিম এক্সপোর্টার বলি আমরা, ওরা যদি সাপ্লাই দেয় আচ্ছা, সেক্ষেত্রে কি ওরা আপনি ক্রেতা 100%? না বিক্রেতা বলেন, আপনি কি আপনি নিজে আমি ক্রেতা, আমি 100% ক্রেতা না, exporter, তাহলে আমি ক্রেতা। তাহলে এটা আপনাকে চালান দেবে, সে লেখা দিবে, এটা আচ্ছা সে লেখা দিবে, কারণ আপনি তো চালান পাবেন, উনি চালান দিবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তৃতীয় তফসিলের পণ্য বেচতে পারেন না, ওই সুনির্দিষ্ট ব্রিক 5 নম্বর উদাহরণ, প্রতি 1000 এত জি, টাকা স্যার। করে, 450 টাকা করে, তাহলে এই চালানটা এইভাবে কাটবেন। ক্রেতা বিক্রেতা, এই যে ব্রিক পিসে 5000 পিস, মূল্য কি 10 টাকা করে, 50,000 টাকা, কিন্তু কি প্রতি 1000 এত টাকা করে, এই যে 2250 টাকা কি ট্রেজারি দিবেন, দেখেন 52,250, তাহলে এইভাবে বলেন চালানগুলি কাটতে পারবেন কিনা, 6.3 কাটতে পারবেন কিনা বলেন। তাহলে পারবো, স্যার। আমাদের রেয়াতের শর্ত ছিল কি 6.3 দ্বারা পণ্য কিনতে হবে, ঠিক না? জি। তাহলে 6.3 রিলেটেড কোশ্চেন থাকলে বলেন, না আরো শুরু করবো ওই রেয়াতের ক্লাস, মানে উদাহরণ দিয়ে রেয়াত কিভাবে নেয়। আর 6.3 সিরিয়াল, আমরা একটা পার্টি বলে যে আমার 6.3 সিরিয়াল একই থাকতে হবে, এটা কি কোনো দাঁড়ান, আইনে আছে? একই কিভাবে বুঝি আগে। আমি একটা বই তো স্যার একবার এক্স কে দিই, আবার ওয়াই কে দিই, জি, জি, সিরিয়াল জি, আমি জি, একটা মনে বই করেন আমি আপনার বিভিন্ন একটা বই পার্টি থাকে, হ্যাঁ, সিরিয়াল নাম্বার 2 বা 3, আপনি যখন যে আগে ডেলিভারি দেন তখন করেন, ঠিক না? এখন আপনার এক পার্টি বলতেছে যে আমার সিরিয়ালগুলো একটা থাকতে হবে, ওই পার্টি ব্যাট জানে না, আপনি বলবেন যে ভাই আমার আপনাকে 6.3 দেওয়ার পর আমি কি আর পণ্য বেচবো না, কি বলেন? তাহলে ওই লোক কি ব্যাট নতুন শিখতেছে, ব্যাট জানে না, সে রবিন। ঠিক আছে স্যার স্যার প্রতি এক মাসে স্যার 6.3 দিলাম স্যার, 2-3 মাস পরে পার্টি বললো যে এটা একটু ভুল হয়েছে, কারেকশন করে নিয়ে আসে। হ্যাঁ, তো কি স্যার, ওই কি নতুন বলেছে করে বলেন, করা- না না কি বলেছে বলেন। স্যার একটা 6.3 ইস্যু করা হয় স্যার, ধরেন জুন মাসে ইস্যু করছে, এখন আগস্ট মাসে পার্টি পেমেন্ট দেওয়ার সময় বললো এইটার দামটা একটু কম ধরে আবার পার্টি আবার নতুন করে রিইস্যু করে নিয়ে আসে 6.3। তো স্যার ওইটার প্রদেয় তো আমরা দিয়ে দিচ্ছি, এখন এইটা স্যার আবার আচ্ছা, নতুন সমস্যা করে নাই, রিইস্যু করতে আপনি এক কাজ করেন, পার্টিকে বলবেন যে ভাই রিইস্যু করতে হলে আপনি আমাকে একটা ডেবিট নোট দেন, আমি কি ডেবিট নোটের এগেইনস্টে ইস্যু করে দিব না, ঠিক আছে? স্যার ওনারা তো 6.3 টা অ্যাকসেপ্টই করে না, ডেবিট নোট দিতে আমি চায় না। বলছি যখন দিছিলেন তখন অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ তখন স্যার না দেখে রেখে দেয়, তারপর আমি স্যার দেখে এনে কি বলে বলছি যে শুনেন, তাহলে আপনার এই লোকও ব্যাট পারে না, সেই সবাই কি বলেন, আপনি যদি সাথে সাথে জি, স্যার। বলতেন উনি আইন না এরকম কলম দিয়ে ঠিক করে লেখা দিতে পারতো না, বা এই 6.3টা ক্যান্সেল করে নতুন করে একটা ইস্যু করে দিতে পারতো না। জি স্যার এটা হ্যাঁ, এখন আপনি বলবেন, শুনেন আপনি ওকে বলবেন যে আপনি যদি আমাকে সাথে সাথে দিতেন, আমি সাথে সাথে কি রানিং ডেট একটা দিতে পারতাম, আপনি তো আমাকে সাথে সাথে দেন নাই, এখন আপনি আমাকে ডেবিট নোট ইস্যু করেন, আমি ক্রেডিট নোট ইস্যু করে ঠিক করে দিব।
স্যার এগুলো স্যার বড় বড় বাণিজ্যিক ব্যাংকের সমস্যা স্যার। আমি কি বলছি যে ওই লোক ব্যাট পারে না, সে বড় হয়েছে তো কি হয়েছে, সে ব্যাট তো নাও জানতে পারে, কি বলেন? স্যার এছাড়া কোনো স্যার বিকল্প উনি না, তো অ্যাকসেপ্টই করে না স্যার, টাকা এছাড়া loss। এছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। এছাড়া বিকল্প ওয়ে হলে কিভাবে হবে? আপনি মাস শেষে 30 তারিখের পরে 15 তারিখে রিটার্ন দেওয়ার সময় সেল দেখাই দিচ্ছেন না? জি স্যার দেখাই দিচ্ছি। তাহলে আপনি কিভাবে দিবেন? স্যার ওইটা কি স্যার ওনার ভাই কাছে এভাবে ক্যান্সেল দিতে করে পারেন, দিয়ে আমি বলে শোনেন, দিতে পারেন, আপনি রানিং ডেট ইস্যু করে দিতে পারেন, সেলসে দেখাইলেন না, আগেটা লাগায় রাখলেন, গোদাম মিল টিল দিয়ে দিতে পারেন, কিন্তু এটা আইন সিদ্ধ না। কি বলে সবাই, কি বলেন? উনি রানিং ডেট একটা কারেন্ট ডেট কাটা দিতে পারে, কিন্তু সিরিয়াল নাম্বারটাকে মিলবে। আগেরটা আপনি ইস্যু করে দিচ্ছেন, তাহলে এই মাসে আবার সেলটা কম দেখাইতে হবে, আগেরটা রাখতে হবে। বহুত পেশাল না? কি বলেন? আপনি জানুয়ারি স্যার মাসে এইটা ক্যান্সেল দেখায় ক্রেডিট নোট দিয়ে করতে পারি না স্যার? আমি তো আপনাকে cancel ওনার বললামই কাছে লিখে তখন দিয়ে উনি ডেবিট নোট দিবে, তারপর ক্রেডিট নোট ইস্যু করবেন। ক্রেডিট নোট না দেয় স্যার, উনি কি না, অ্যাকসেপ্ট করতে চান ক্রেডিট নোট করতে পারবো না। ডেবিট নোটের রেফারেন্স ছাড়া আপনি ক্রেডিট নোট ইস্যু করবেন কিভাবে? যেহেতু উনি ক্যান্সেল লিখে দিবে নিব স্যার। না না, ওনার কথা মতো কি ব্যাটার্ন চলবে নাকি? এটা এটা অ্যাকসেপ্ট হবে না, এটা অডিটের সময় কাটা দিবে, ঠিক আছে? কারণ ডেবিট নোট ক্রেডিট নোট ইস্যু করার পরবর্তী দিন ব্যাট অফিসে দেখাইতে হয়, তাহলে উনি ডেবিট নোট না দিলে আপনি দেখাবেন কিভাবে? আচ্ছা, আমরা তাহলে পরের ধাপে যাই। আচ্ছা, আপনাদের মধ্যে বলেন কমার্শিয়াল ইম্পোর্টার কেউ আছেন কিনা? বলছে স্যার 6.3 তে অটো কার্বনটা কি বাধ্যতামূলক স্যার? না, অটো কার্বন না, কার্বন ব্যবহার বাধ্যতামূলক, কিন্তু আপনি অটো কার্বন দিলে কার্বনের কাজ চলবে। আচ্ছা, তাহলে কার্বন ব্যবহার করা যদি বাধ্যতামূলক হয়, তাহলে স্যার আমি যদি আমার মতো করে বানাইনি, তখন তো আর অটো কার্বন কিভাবে না সম্ভব না, স্যার? আমি কি বলছি, আপনি যদি শুনেন, আপনি যদি এটা দোকান থেকে ছাপে আনেন, হ্যাঁ, তাহলে আপনি বোথ সাইড কার্বন কিনতে পাওয়া যায়, আর না পাইলে এক সাইডেরটা দুই পাশ করে কাগজ দিয়ে কাজ চালাবেন। আর যদি আপনি ছাপার সুযোগ থাকে, এখন অর্ডার দেন নাই, তাহলে বলবেন যে ভাই অটো কার্বন, মানে যেটা অলরেডি কার্বন ক্যাশ পেমেন্টের মতো লেখা আছে ওরকম কার্বন দিয়ে ছাপাই দেন, এটা বললেই হবে। স্যার যারা প্রিন্ট করে, স্যার প্রিন্ট করে সফট কপিতে প্রিন্ট করে, তাদের ক্ষেত্রে সফট কপিতে প্রিন্ট করার বিধান দিছে কি আপনাকে? আপনাকে অনুমতি দিছে কে? মানে সফট কপিকে অনেকে তো স্যার আমি বলি অনেকে করলে কি এটা আইন হয়ে যাবে? আপনাকে এনবিআর অথরাইজ সফটওয়্যার ছাড়া 6.3 কম্পিউটার প্রিন্ট দিলে এটা এলাও না। আপনার সাথে এনবিআর সম্পর্কটা কি বলেন, বিশ্বাস অবিশ্বাসে কি সম্পর্ক কিনা? জি স্যার। আমাদের যদি সুযোগ দেয়, আমরা ভ্যাট ট্যাক্স একটা দিব, 1 টাকা দিব স্যার যারা যেসব কোম্পানি স্যার, হ্যাঁ জি, যেসব কোম্পানি ভ্যাট সফটওয়্যার একজন বলেন শুনেন, যারা এনবিআর অথরাইজ সফটওয়্যার আছে, তারা অটো যে ব্যাংক স্টেটমেন্টে পিন দেয় না, ব্যাংকের থেকে ওইভাবে পিন দিলেও চলবে, সমস্যা নাই। কিন্তু যাদের সফটওয়্যার নাই, তাহলে সে তো 5 নাম্বার সিরিয়াল নাম্বার 5 নাম্বার চালা সারাদিন ধরে ইস্যু করবে, তাকে তো আমি বিশ্বাস করি না, এটা এলাও না। এখন আপনি চলেন, কোনো ঝামেলা পড়ে না, যেদিন ঝামেলা পড়বে সেদিন কি সব শেষ, বলবেন ভুল, সবই ভুল, বুঝেন নাই ভাই? অটোমেটিক নাম্বার চেঞ্জ হইলেও আমরা সুযোগের অভাবে সৎ, বুঝছেন তো? এবার বেশিরভাগ লোক আমরা কি, তার মানে আমরা যদি কোনো চালান এরকম পাই যে পিছনের দিকে লেখা উঠে নাই, তখন উচ্চ কর কর্তনকারী হিসেবে আমি কি সেটা তাহলে রিসিভ করব না? না না না, এটা তো এত বড় মেন ভুল না, এটা তো ছোট্টখাটো ভুল। আপনি নিতেই পারেন, বলবেন ভাই চেষ্টা করেন এরপর থেকে কার্বন ইউজ করতে, বুঝেন নাই? না তাহলে কি স্যার আমরা গার্মেন্টস থেকে না না, আপনাকে নিতে ভাই শুনে আমি কি বলি, একটা আছে ছোট্ট ভুল আর বড় ভুল, বুঝেন? এটা হলো একটা ছোট্টখাটো টেকনিক, এটা সিল মারে নাই, এজন্য চালান নিষেধ করছে আপনাকে। আপনি 10টা সিলের মধ্যে একটা সিল মারার পরে বললেন সিগনেচারটা ঠিক আছে, সবই ঠিক আছে, আপনি চালানটা গ্রহণ করেন, চালান তো বাতিল করে নাই, কিন্তু আদর্শ চালানের বৈশিষ্ট্যটা ফিল আপ হয় নাই। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার এই যে কম্পিউটার জেনারেটেড যে মূসকগুলো আমাদেরকে দেয়, আমরা গার্মেন্টসে জব করি, আমাদের গার্মেন্টস গুলো ল্যাব টেস্টিং করতে হয়, ওই ল্যাব টেস্টিং পার্টিগুলো আমাদেরকে সফটওয়্যার জেনারেটেড মূসকগুলো ইস্যু করে। আপনি এক কাজ করতে পারেন, এক মিনিট, আসসালামু আলাইকুম ভাই, ক্লাসে আছি, ক্লাসে পরে কল দিতেছি। আচ্ছা দেখেন, আপনি এক কাজ করতে পারেন, হ্যাঁ, যে উনি যদি দেয় তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন ভাই আপনার এনবিআর অথরাইজ সফটওয়্যার কিনা, সফটওয়্যার না হলে আমি চালান গ্রহণ করব না। আচ্ছা, যদি এনবিআর অথরাইজ সফটওয়্যার হয় তাহলে এটা চোখ বন্ধ করে, যে আমরা টেকনোলজি, হ্যাঁ, আর এরকম কিছু কোম্পানি আছে যে এরা এনবিআর অথরাইজ সফটওয়্যার এন্ট্রি দিয়ে দেয়, মানে যাদের সফটওয়্যার নেওয়া আছে এনবিআর এর,
হ্যাঁ তাদের সমস্যা নাই। স্যার 6.3 এর ক্ষেত্রে কি স্যার 6.6 এর ক্ষেত্রেও কি প্রিন্টেড সফটওয়্যার না শুনে এটা এই আলাপ আলোচনা শুধু 6.6 এর ক্ষেত্রে হচ্ছে। 6.6 মানে উৎসে করতে নেই প্রত্যয়নপত্র আপনি যেমনি মন্ত্রে এক্সেলে প্রিন্ট দেন ওটা এলাও, ওটা কেউ 2 নাম্বারই করে না। ব্যাচ চালান অনেকে 2 নাম্বারই করে, এই জন্য ব্যাচ চালানটা এলাও না। ওকে স্যার, থ্যাংক ইউ। ব্যাচ চালান আমাদের সাধ্যের প্রায় শোনেন, অনেকে তো সে এক্সেলে ক্রয় বিক্রয় হিসাবও রাখে, এগুলি এলাও না। 6.1 6.2 6.3 এগুলি সফট কপি এলাও না, ঠিক আছে? এগুলি এনবিআর অথরাইজড সফটওয়্যারগুলি শুধু অনুমতি আছে। আচ্ছা এখন দেখেন বাণিজ্যিক আমদানিকারক কেউ আছে আপনাদের মধ্যে? আমার একটা প্রশ্ন ছিল স্যার বাণিজ্যিক আমদানিকারক ব্যাপারে। প্রশ্নটা লাস্টে করলে ভালো হতো না? আচ্ছা বলেন প্রশ্ন, দেখি প্রাসঙ্গিক। স্যার আমার প্রতিষ্ঠান হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার। জি। তো আমি লাইট পার্টস আমদানি করি। সে এখন স্যার আমার কন্টেনারে খালি থাকার কারণে আমি কিছু স্পিকার পার্টস আমি যদি আমদানি করি, জি, যদি স্পিকার পার্টস আমি স্পিকার প্রোডাকশন করি না, সেক্ষেত্রে ওটা কি আমি স্ট্যান্ডার্ড রেটে অ্যাপ্লাই করে আমি বিক্রি করতে পারবো কিনা? আচ্ছা বুঝেন, এখন মনে করেন আপনার ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, বুঝছেন? এখন আপনি এমন কোনো পণ্য আনলেন যেটার দ্বারা কি ইন্ডাস্ট্রিয়াল আইআরসির কারণে সুবিধা পাইলেন, বুঝছেন? তাহলে ওটা আপনি উৎপাদন না করে বিক্রি করতে পারবেন না। কিন্তু এমন পণ্য আনলেন যেটা ইন্ডাস্ট্রিয়াল আইআরসির কারণে আপনি কোনো ছাড় পান নাই, তাহলে তো আপনি ব্যবসা করতেই পারেন। কি বলেন? হ্যাঁ আমি ওটা বলছি স্যার। মনে করেন আবার কমার্শিয়াল আইআরসি না, বুঝেন, আবার কমার্শিয়াল আইআরসি আপনার ইন্ডাস্ট্রিয়াল আইআরসি। এখন আমিও যেই 15% ব্যাট দিছি 5% এটি দিছি, আপনিও সেম দিছেন, তাহলে আপনি উৎপাদনের পাশাপাশি ট্রেডিং বিজনেস করতে পারেন না? জি স্যার। হ্যাঁ এখন এভাবে বুঝেন। কিন্তু যদি এরকম হয় যে ইন্ডাস্ট্রিয়াল আইআরসির কারণে আপনি ডিউটি কম দিচ্ছেন, এটি 3% দিচ্ছেন, ব্যাট 15% দেন নাই, 0% দিচ্ছেন, তাহলে এটা অন্যায় হবে। অথবা আপনি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি দিয়ে র মেটেরিয়াল আনছেন, এখন আপনি উৎপাদনে যাবেন না, এটা যে কোনো একটা কারণে কোয়ালিটি ম্যাচ করে নাই, তাহলে এটা আপনি এনবিআর অনুমতি ছাড়া বেচতে পারবেন না, কারণ আপনি তো ডিউটি ফ্রি দিয়ে আসছেন, কিছু ছাড় পাইছেন, এটা করা যাবে। এটা এনবিআর থেকে অনুমতি করে সকল প্রকার ডিউটি দিয়ে বেচতে হবে। না স্যার, যদি রেয়াতে সরি স্যার, আমি বলছি ইন্ডাস্ট্রিয়াল আইআরসির যে সুবিধা আছে ওই সুবিধাটা যদি আমি না নেই, সেক্ষেত্রে তো তাদের অনুমোদনের প্রয়োজন নেই। না, তাদের অনুমোদনের প্রয়োজন নেই, আপনি রেয়াত নিয়ে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? কারণ আপনি তার এক্সট্রা ফেসিলিটি নেন নাই, নিলে প্রমাণ দিবেন যে দেখেন আমার সুযোগ ছিল, একটা অর্ডার ছিল, আইনা দিচ্ছি ট্রেডিং পার্ট হিসাবে, আমি তো এক্সট্রা কোনো ফেসিলিটি নেই নাই এবং আইনে কোনো বরখেলাপও করি নাই। ঠিক আছে স্যার, আমি সেক্ষেত্রে 35-36% মানে যে কোনো রেডিশন দিয়ে বিক্রি করলে তো হলো 15%। মানে আপনার বাস্তবে যা হয় তাই করেন, অসুবিধা কি? আপনি ডকুমেন্টস দেখাই দিবেন, এই যে দেখেন আমার এত পার্সেন্ট এডিশন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখেন বাণিজ্যিক আমদানিকারকের ব্যাট ব্যবস্থা নিয়ে এখন আলোচনা করবো। হ্যাঁ আচ্ছা, বাণিজ্যিক আমদানিকারক আপনাদের মধ্যে 2-1 জন আছেন আশা করি, কি বলেন? বলছি কমার্শিয়াল ইম্পোর্টার আছে না ভাই 2-1 জন? জি স্যার, আমার একটা কোম্পানি আছে। আচ্ছা তাহলে দেখেন আমরা করি একটা কোম্পানি, হ্যাঁ এই কোম্পানি যাহা কিনে তাহাই বেচে, ওই যে আলালা দুলাল, এটা হলো এই কোম্পানির কোশ্চেন। এখন দেখেন তো কি আমদানি করে এই কোম্পানি? বিদেশ থেকে প্লাস্টিকের দানা আমদানি করে, এটাতে পলি বানায়। হ্যাঁ এই পলি বানায়, এই দানা আমদানি করে, যাহা আনে তাই বেচে। এগুলো চিপস তো স্যার। না এই প্লাস্টিকের দানা, ঠিক আছে? এলএলডিপি এলডিপি এগুলি এই দানা আমদানি করে, দানা বিক্রি করে, ঠিক আছে? আরো কিছু লেনদেন আছে, এগুলি দিয়ে আমরা এই কোম্পানির ক্রয় হিসাব, ক্রয় বিক্রয় হিসাব, তারপরে 6.3 হ্যাঁ সহ কিভাবে কি করে সব দেখব। এখন এই যে দানা আমদানি করে, দেখেন এই দানা আমদানি করার সময় সে এরকম একটা বিল অফ এন্ট্রি পায় না উপর থেকে? আচ্ছা তাহলে এই বিল অফ এন্ট্রি কি ব্যাট চালান না? আচ্ছা এই বিল অফ এন্ট্রির সাথে এরকম একটা পোর্ট চার্জ পায় না? তারপরে এরকম একটা ইন্স্যুরেন্সের কাগজ পায় কিনা বলেন? হ্যাঁ তারপরে মাস শেষে যদি ব্যাংকে যায় যে ভাই আমার এই যে ইনপুটটা বাবদ কত টাকা কি খরচ গেছে, এরকম একটা ব্যাংক চার্জের কাগজও পায় না? এখন দেখেন এই যে বাণিজ্যিক আমদানিকারক বিদেশ থেকে যখন পণ্যটা আনলো, হ্যাঁ যে এই পণ্যটা আনার সময় সে কি করছে,
ওই বায়ারের সাথে কন্ট্যাক্ট করছে না যে ভাই এই প্রোডাক্টটা কীভাবে নেওয়া যায়, আপনি যদি আমার দেশে পোর্টে পৌঁছায় দেন, ইনকোটাম বলে না যে প্রোডাক্ট দেশে পোর্টে পৌঁছায় দেন তাহলে এত টাকা কেজি, বা আমি যদি চায়না পোর্টে পৌঁছায় দিই এত টাকা কেজি, বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছায় দিই এত, এইভাবে কি রেট নির্ধারণ করেন না, করেন কিনা বলেন? তাহলে এলসির মাধ্যমে যে টাকাটা পাঠায় দেন এটা কি পণ্যের দাম না? আর কাস্টমসে যে অ্যাসেসমেন্ট করার পরে যে ডিউটিটা দেন এটা আমরা আপনার ওই পণ্যের মূল্যের উপরে পদীয় সম্পূর্ণ সরি ডিউটি বলতে পারি না, সরকারকে কত টাকা ডিউটি দিচ্ছেন। তাহলে বলেন আপনি এই পণ্যের এই এই ডিউটিটাকে রেহাত দিতে পারেন কিনা? এই যেখানে যে ভ্যাট দেন আর এটিটা সমন্বয় করবে, এই ভ্যাটটা কি রেহাত দিতে পারেন কিনা বলেন? জি অবশ্যই। আচ্ছা, ঠিক অনুরূপভাবে পোর্ট চার্জ যদি আপনার উৎপাদন উপকরণ হয়, আমি এই পণ্য আনতে যেহেতু পোর্ট চার্জ দিছি, তাহলে পোর্ট চার্জের এই ভ্যাট ৬,২৫০ এটা রেহাত দিতে পারবেন না? অনুরূপভাবে ইন্স্যুরেন্সের যে ভ্যাটটা পরিশোধ করছেন এই যে ২,৯৫২ টাকা, এটাও রেহাত দিতে পারবেন না? তারপর যে খাতে আমি ভ্যাট দিয়ে আসছি সবগুলো রেয়াত নিতে পারবো? সবগুলি রেয়াত না, আপনার উপকরণ হইতে হবে, আপনার কি প্রমাণ থাকতে হবে কি এটা আমার উপকরণ, ঠিক আছে? এখন এইভাবে আপনি যদি গোডাউন ভাড়া নেন, হ্যাঁ গোডাউনের সিকিউরিটি গার্ড নেন, তারপর মানে উৎপাদনের সাথে সরি আপনার এই বিজনেসের সাথে যা যা জড়িত যেগুলি আপনি উপকরণের সঙ্গে প্রমাণ দিতে পারবেন, সব রেয়াত পাবেন কিনা বলেন? জি পাবো। স্যার আমি এই দানা দিয়ে যখন আমি পলি উৎপাদন করার জন্য একটা ফ্যাক্টরি রেন্ট নিয়েছি, তাহলে ফ্যাক্টরি রেন্টের উপরে যে ভ্যাট এটাও আমি তার মানে রেয়াত পাচ্ছি। আচ্ছা, কিন্তু আপনার গেতাতে জানা আছে, আমরা কি জানি ফ্যাক্টরি রেন্টের উপরে ভ্যাট নাই? সবাই কি বলেন? স্যার উৎপাদনকারী স্যার নিতে পারবে না না, কে আপনি ব্যাটারি তো দিবেন, আপনি নিবেন কেন? ওই যে এসআরওতে বলা ছিল না সেবা পর্যায়ে উৎপাদনকারী কর্তৃক কারখানা ভাড়ার উপরে ভ্যাট নাই। আচ্ছা, আপনার ক্লাস মিস করছেন ভাই, ওখানে বলা আছে উৎপাদনকারী কর্তৃক কারখানা ভাড়ার উপরে কি নাই, ভ্যাট নাই। আপনার ক্লাস মিস করছেন বা ভিডিও নিছেন ঠিকই, ভিডিও দেখেন নাই। জি স্যার। আচ্ছা, এখন বলেন যে তাহলে এই বাণিজ্যিক আমদানিকারক হ্যাঁ উৎপাদন উপকরণ হিসেবে প্রমাণ দিতে পারলে সবকিছু রেয়াত পাবে কিনা বলেন? বিল অফ এন্ট্রি ব্যাটারি রেয়াত পাবে, ইন্স্যুরেন্স এটা পাবে, ব্যাংক চার্জ পাবে, পোর্ট চার্জও পাবে। এইভাবে যদি প্রমাণ দিতে পারতেন আপনি ট্রাকে করে পণ্যটা আনছেন, গোডাউনে রাখছেন, সিকিউরিটি গার্ড যেগুলি উপকরণের সংজ্ঞায় পড়ে, আপনি রেয়াত পাবেন কিনা বলেন? আচ্ছা, তা ধরতে পারছেন তো রেয়াত কিভাবে পাবেন? তাহলে এখন ধাপে ধাপে আমরা আলোচনা করব। প্রথম হলো আমরা বিল অফ এন্ট্রির সাথে পোর্ট চার্জ পাইছি, ইন্স্যুরেন্স পাইছি, ব্যাংক চার্জ পাইছি, এটা দিয়ে আমরা কি রেয়াত নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আপাতত এই চারটাতে শিখি, বিল অফ এন্ট্রি, পোর্ট চার্জ, ব্যাংক চার্জ আর ইন্স্যুরেন্স। হ্যাঁ স্যার, ওই বিল অফ এন্ট্রির সাথে অ্যাসেসমেন্ট ভ্যালু যখন করা হয় তখন ইন্স্যুরেন্সটা অ্যাড করা হয় না স্যার? এই যে একটু পরে দেখাচ্ছে, 2 মিনিট ওয়েট করেন, হ্যাঁ জাস্ট 2 মিনিট ওয়েট করেন, একটু পরে আলোচনা করতেছি। দিলে চা দেন। আচ্ছা দেখেন, আপনারা কল্পনা করেন আপনারা বিদেশ থেকে পণ্য আমদানি করবেন, তাহলে বলেন রপ্তানিকারকের দেশের বন্দরে আছেন না আমদানিকারকের দেশের বন্দরে আছেন আপনারা? আচ্ছা, তাহলে মনে করেন বিদেশ থেকে একটা পণ্য আমদানি করবেন, তাহলে দেখেন দুইটা শব্দ আছে,
একটা আছে আমাদের ফন্ট ওই যে ব্যাংকের কারণে ভেঙে যায়, আপনি একটু বুঝে নেন। এটা আছে CNF ভ্যালু, আর একটা কি আছে CIF ভ্যালু। আচ্ছা দেখ, CNF ভ্যালু মানে কস্ট অ্যান্ড ফ্রেট, দুইটা উপাদান না? জি। আর CIF মানে দেখেন কস্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট। তো কটা উপাদান এটা বলেন? তিনটা। তাহলে এখানে হলো দুইটা আর এখানে হলো তিনটা। তাহলে রপ্তানিকারকের দেশ থেকে যখন বলবে CNF ভ্যালু, তখন আপনি জানবেন এটার সাথে আমার ইন্স্যুরেন্স এবং ল্যান্ড রিচার্জ যোগ করলে আমি অ্যাসেসেবল ভ্যালু পাবো ওই দেশ থেকে। আর বাংলাদেশ থেকে আপনি যখন যে দেশে আমদানিকারকের দেশে আছেন, আপনি পাইছেন CIF ভ্যালু, তাহলে এখানে ইন্স্যুরেন্সটা অলরেডি যোগ করা আছে কিনা বলেন? জি আচ্ছা স্যার। তাহলে কস্ট আর ফ্রেটের সাথে ইন্স্যুরেন্স অলরেডি যোগ করা আছে, শুধু ল্যান্ড রিচার্জ যোগ করলে তাহলে অ্যাসেসেবল ভ্যালু পাবেন। তাহলে বলেন রপ্তানিকারকের বন্দর থেকে অ্যাসেসেবল ভ্যালু বাই করতে হলে কস্ট, ফ্রেটের সাথে ইন্স্যুরেন্স এবং ল্যান্ড রিচার্জ যোগ করতে হয়। আর আমদানিকারকের দেশ থেকে যদি অ্যাসেসেবল ভ্যালু বাই করতে হয়, তাহলে কি শুধু ল্যান্ড রিচার্জ যোগ করতে হয়। দেখেন এই দুইটা বুঝছেন কিনা? তারপরে দেখেন কি লেখা আছে, শুল্কায়নযোগ্য মূল্য। শুল্কায়নযোগ্য মূল্য বা অ্যাসেসেবল ভ্যালু। হ্যাঁ, অ্যাসেসেবল ভ্যালু মানে কি দেখেন, চালানটির CNF ভ্যালু প্লাস 1% ইন্স্যুরেন্স, এটা যোগ করার পরে ল্যান্ডিং চার্জ। এই ওয়ার্কিংটা এইভাবে হয়। দেখেন এই যে এই ওয়ার্কিংটা এইভাবে হয়। এই যে অ্যাসেসেবল ভ্যালু CNF ভ্যালুর সাথে ইন্স্যুরেন্স যোগ হয়, যোগ হওয়ার পরে এই দুইটা যোগফলের উপরে CIF ভ্যালু, এই যে দেখেন হয় CIF ভ্যালু, এটার সাথে আবার 1% ল্যান্ডিং চার্জ যোগ হয়ে AB বা অ্যাসেসেবল ভ্যালু। দেখেন ধরতে পারছেন কিনা? জি। এখন দেখেন এই যে অ্যাসেসেবল ভ্যালুর উপরেই আপনি সিটি দেন না? এই দেখেন তো, অ্যাসেসেবল সিটি সমান অ্যাসেসেবল ভ্যালু ইনটু কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি। অ্যাসেসেবল ভ্যালু ইনটু কি? রেগুলেটরি ডিউটি। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাসেসেবল ভ্যালু ইনটু। তাহলে দেখেন যে এই যে AB অ্যাসেসেবল ভ্যালুর উপরে কি এই চারটা দেন কিনা? জি। একমাত্র CDRD। হ্যাঁ, SD দেন কিভাবে দেখেন? স্যার সেটার কি আবার পার্সেন্টেজ আছে, কোনটা কত পার্সেন্ট? হ্যাঁ, ওটা তো আছে। আগে সূত্র বোঝেন, পার্সেন্টেজটা পরে মাথা কামাইতেছি। তাহলে দেখেন CD দেওয়ার নিয়ম কি? অ্যাসেসেবল ভ্যালুর উপরে। RD দেওয়ার নিয়ম কি? অ্যাসেসেবল ভ্যালুর উপরে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিবেন কিসের উপরে? অ্যাসেসেবল ভ্যালুর উপরে। কিন্তু সম্পূরক শুল্ক দিবেন কিসের উপরে? অ্যাসেসেবল ভ্যালুর সাথে। অ্যাসেসেবল ভ্যালুর সাথে দেখেন কাস্টম ডিউটি যোগ হবে, রেগুলেটরি ডিউটি যোগ হবে, কি এই তারপরে SD পার্সেন্টেজ। হ্যাঁ, ইয়া যোগ হবে, তাহলে SD পার্সেন্টেজ। দেখেন তো আবার এই যে এই মূসক, এটার সাথে আবার কি সম্পূরক শুল্কটা যোগ হবে না? দেখেন অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক। তাহলে যেই টাকার উপরে ভ্যাট দেন ওই টাকার উপরে কি এটি দেন না? দেখেন তো, জি, ভ্যাট দেন, এটি দেন। তাহলে এই ওয়ার্কিংটা আপনাদের দিয়ে দেবে, এইভাবে বুঝবেন। তাহলে এইভাবে দেখেন এই ডিউটি বের করার নিয়ম বুঝছেন কিনা? এরকম সরকারি নিয়ম অনুযায়ী কি ডিউটিগুলি বের করতে হয়। তাহলে এগুলির একটা হার আছে, কোনটা কখন হার। আমি এক্সেলটা দেখাই। দেখেন এই যে বিল অফ এন্ট্রি, আপনারা তো আশা করি বিল অফ এন্ট্রি দেখছেন এর আগে। ডবল ক্লাস করে কি একসাথে? ক্লাসও করে আবার খবর শুনে।
স্যার সবাই যোগ দেওয়ার আগে আগে একটা কোশ্চেন করব। বলেন। স্যার আমার এক সাপ্লায়ার উনি তো 6.6 পায় দেরিতে, কিন্তু যখন সেলস হয় তার 2-3 মাস পর 6.6 পায়। তা তখন তার 6.6 কাজে লাগতেছে না, তাই সেক্ষেত্রে সে ওইটা কিভাবে ব্যবহার করবে? কাজে লাগতেছে এটা কি বলছে? যখন 6.3 ইস্যু করে তখন কি সেল দেখায় না রিটার্নে? আর সেলস দেখায়। আচ্ছা, তারপরে ওই সেলসের ব্যাটটা কিভাবে অ্যাডজাস্ট করে? কখনো নগদ টাকা দিয়ে দেয়। আচ্ছা, নগদ টাকা দিতে তো উনি আইন মানছে, যেদিন আবার 6.6 পাবে ওই দিন টাকার ব্যালেন্স অ্যাড করে নিবে সমন্বয় করে। 6 মাস পর পায়, মনে করেন 6 মাস পরে পায়। অসুবিধা কি? আমাদের বলছে কি বিল প্রাপ্তি পরবর্তী 3 কর্মদিনের মধ্যে পাইলে সমন্বয় করতে পারবেন। বিল প্রাপ্তি 3 মাসের মধ্যে পাইছে কিনা দেখেন। না 3 মাসের ভিতর পায় না, 6 মাস। তাহলে ওই পার্টিকে 6.6 ফেরত দিয়ে বলেন যে ভাই আপনি টাকা ব্যাক দেন, আইন অনুযায়ী আপনি আমাকে টাইম মতো দেন নাই, এই কাগজ আমার কাজে লাগবে না। তাহলে আমাকে তাহলে দাবি করা যাবে যে আপনি আমাকে কেন দাবি করা যাবে না? আপনি আইনের ইয়া দেখান যে আপনি অনিয়ম করছেন, এই জন্য তো আমি দায়ী না। আপনি 3 মাসের মধ্যে দেন না কেন, আপনি আমার টাকা ব্যাক দেন। আচ্ছা, আরেকটা স্যার, যদি আমি ক্যাশ টাকা পেমেন্ট না করে ওইটা কি সেলস যখন দেখাবো তখন কি ওটা ফাঁকা রাখা যাবে? ভ্যাটের ঘরটা না, ভ্যাটের আইনে ইয়া ফাঁকা রাখা যাবে না, অন্যায়। ধরা পড়লে আপনার সমপরিমাণ ফাইন হবে। কারণ বলছে যে সজ্ঞানে যদি আপনি ব্যাট ফাঁকি দেন, যেই পরিমাণ দিবেন তারা 85 দেখেন রেয়াত বেশি নিচ্ছেন, সেলস ব্যাট কম দিচ্ছেন, ফাঁকি দিচ্ছেন, তা সমপরিমাণ বা অর্ধেক, সর্বোচ্চ সর্বনিম্ন অর্ধেক, সর্বোচ্চ সমপরিমাণ ফাইন করতে পারবে আপনাকে। আচ্ছা দেখেন, না ভাই কোশ্চেন করেন না, কারণ ক্লাস এমনি 2বার ইয়ে হয়েছে। হ্যাঁ, এমনি মাথা ধরে হয়েছে, তাহলে ইয়া করি ক্লাসটাকে লাস্টে কোশ্চেন করেন। দেখেন এটা বিল অফ এডি নাম্বার না, বলছি এটা কি বিল অফ এডি নাম্বার কিনা বলেন? C179, এটা হলো বিল অফ এডি ডেট, এটা হলো রেফারেন্স ডেট। তারপরে দেখেন এখানে কাস্টম যে সিগনেচার করছে আরেকটা ডেট আছে কিনা, যে টাকা জমা দেওয়ার পর একটা ডেট আছে কিনা বলেন। আছে। আচ্ছা, তাহলে দেখেন এখন বলেন আপনি কোন ডেটটা কাউন্ট করবেন? এই ডেটটা কাউন্ট করবেন না ওই যে পরবর্তী 4 কর্মদিন এই ডেটটা কাউন্ট করবেন? কত রঙের মানুষ দুনিয়ায়। দুইটা তো একই দেখা যাচ্ছে মানে ডেট। ভাই দুইটা এক হোক, আপনি কৌশলে মনে করেন এটা আলাদা, কথার কথা আর কি। ধরেন এটা 11 আর ধরেন এটা 12, শিখার জন্য আর কি। দুইটা এক তো, এটা আমিও দেখতেছি। হ্যাঁ, এটা কল্পনা করেন কি 12 কল্পনা করেন, যান 1 মাস পরে হয়েছে। এখন বলেন কোনটাকে তাহলে ইয়া ধরবেন? বলছে আমরা যেই ডেটে শুল্কায়ন হবে, অনলাইনে টাকা পরিশোধ করবো, ওই ডেট থেকে কাউন্ট করবো না ভাই? সেটাই তো হওয়ার কথা। হ্যাঁ, তাহলে বিল অফ এন্ট্রি নাম্বার ওটা হবে আর ডেটটা বিল অফ এন্ট্রি নাম্বার যেটা থাকবে এটা হলো, শুনেন, খাতা রেফারেন্স ডেট, যে বিল অফ এন্ট্রিটা কবে তৈরি করছেন। হ্যাঁ, আর এটা হবে কি আমাদের রিসিভিং ডেট, যে আমরা কবে প্রোডাক্টটা রিসিভ করছি, কবে কোন তারিখের পরে। তাহলে এটা হলো কি পণ্য রিসিভিং এর ডেট। স্যার এই তারিখে তো ওরা খালাস করে, আমার ফ্যাক্টরিতে পৌঁছতে আরো 2-3 দিন সময় লাগে। আচ্ছা, আপনার কয়দিন লাগছে বলেন? আচ্ছা, আমরা চিন্তা করলাম 8, 12, 21 আপনি খালাস করছেন, তাহলে 4 দিন। তাহলে ধরেন আমরা 12, ঠিক আছে, 12, 21 রিসিভ দেখাবো। দেখেন একমত কিনা? 4 দিন পরে রিসিভ দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন রিসিভ তো স্যার আমার তো রিসিভ তো এই তারিখ দেখাবো, নম্বর এবং তারিখ যখন আছে তখন তো আমি খাতায় এন্ট্রি দেওয়ার সময় এই তারিখটা এন্ট্রি দিব এবং এই নাম্বারটা লিখবো। জি এটাই লিখবো। আর এটা হলো জাস্ট আমার রেকর্ডের ডেট, কবে থেকে আমি রেয়াত পাবো। তাহলে দেখেন কোন দেশ থেকে কিনছেন এটার তথ্য দেওয়া আছে না? কে কিনছে তার তথ্য দেওয়া আছে কিনা বলেন। তারপরে দেখেন কত ইউএসডি প্রোডাক্ট কিনছেন বলা আছে কিনা, এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখেন নেটওয়েট দেওয়া আছে কিনা বলেন, নেটওয়েট। তারপরে প্রোডাক্টের নাম দেখেন, এই এক্সচেঞ্জ রেট দিয়ে যদি এটাকে গুণ দেন
তাহলে আমরা বলছিলাম না ওই যে এক্সচেঞ্জ রেট ইনটু ওই যে এক্সেলে এই দেখেন মাঝে মাঝে লোড দেওয়া লাগে, এটা আলাদা জিনিস। এই দেখেন দেখাচ্ছি, এই যেখানে যে ইউএসডি ডলারকে যদি আপনি এক্সচেঞ্জ রেটে গুণ দেন তাহলে এই টাকাটা বের হয় না, হয় কিনা বলেন? মাঝে মাঝে আবার কাস্টমার কি লোড দেয় না যে আপনি লো ইনভয়েসিং করছেন, দেয় কিনা বলেন? মনে করেন মাঝে মাঝে কাস্টমার এই যে অ্যাডজাস্টমেন্ট দেয় কিনা, এই যে অ্যাডজাস্টমেন্ট দিছে ভাই বলেন, তারপরে এখানে আরো কিছু খরচ থাকে কিনা বলেন? অ্যাডজাস্টমেন্টটা দেওয়ার কারণ কি? অ্যাডজাস্টমেন্ট দেওয়ার কারণ কি দেখেন, মনে করেন আপনিও প্রোডাক্ট আনলেন, আমিও আনলাম, আরো কয়েকজন আনছে, এখন আমি আমার ক্লায়েন্টের সাথে আলাপ করে লো ইনভেস্টিং করতে পারি কিনা বলেন? সমাজ আমাদের এখন কাস্টমার যদি বোঝে যে 90 দিনের মধ্যে আরো এই কোম্পানি প্রোডাক্টগুলি আনছে, হ্যাঁ, কিন্তু আপনার রেটটা অনেক কম বাজার মূল্যের চেয়ে, তাহলে আপনি লোড দিতে পারে কিনা বলেন? আপনি ডিউটি ফাঁকি দেওয়ার জন্য কম দেখাইছেন, হইতে পারে কিনা বলেন? এই শোনেন না যে টাকা চলে যায় দেশের বাইরে, কিভাবে যায়? এইভাবেই তো যায়। হ্যাঁ হ্যাঁ হতে পারে। সবাই ধরতে পারছেন? আচ্ছা তাহলে দেখেন, তাহলে যাই হোক যেভাবে দেখ এই টাকাটা অ্যাসেসেবল ভ্যালু না, খেয়াল করেন এই টাকাটা অ্যাসেসেবল ভ্যালু কিনা? তাহলে এই টাকা আর এই টাকা 1 টাকা কিনা বলেন? এই টাকা আর এই টাকা 1 টাকা কিনা? হ্যাঁ 1 টাকা। তাহলে দেখেন এই টাকার উপরে 5% আর কি দিছেন? সিডি দিছেন না? এই 4 কোটি 56 লক্ষ টাকা আর 2 কোটি 22 লক্ষ 80 হাজার টাকা যোগ করলে দেখেন তো এই টাকাটা হয় কিনা, আরডি টাকাটা হয় কিনা, সরি ব্যাটের টাকাটা হয় কিনা দেখেন তো। এই 4 কোটি 56 লাখের সাথে 2 কোটি 28 লাখ যোগ করলে 4 কোটি 78 লাখ টাকা হয় কিনা বলেন? এই টাকাটা হয়, কারণ আমরা কি জানছি যে ব্যাট বাই করতে সিডির সাথে আরডি এসডি যোগ করতে হয় না। আমার যেহেতু আরডি আর এসডি 0, তাহলে কি কোনো টাকা আছে এখানে? না। তাহলে দেখেন এই টাকার উপর আমি ব্যাট দিয়ে আসছি কিনা বলেন? জি দিয়ে আসছি। এই সেম টাকার উপর আপনি এটি দিয়ে আসছেন না? এখন কেউ যদি মনে করে আমি ট্রেনিং ব্যাট প্র্যাকটিস করব, তাহলে সে এই যেই টাকার উপর এটি দিয়ে আসছে এই টাকায় যদি বিক্রি করে দেয় 1 টাকাও ট্যাদারি দেওয়া লাগবে, কারণ সে দেখেন পণ্যের উপরে ট্রেডিং ব্যাট দিয়ে আসছে কিনা অলরেডি। এটি মানে কি অ্যাডভান্স ট্যাক্স। এটি মানে কি যেই টাকার উপরে আপনি এটি দিচ্ছেন ওই টাকায় যদি পণ্য বেচে দেন 1 টাকাও কি ডিউটি দেওয়া লাগবে? এই ভাই আপনারা কি রাগ করে আছেন নাকি? আমি না আপনাদের রাগ করবো, আপনারা আমার 2 লাখ টাকা করে দিতেছেন না, 28 কোটি টাকা পাইতেছি না। স্যার বুঝতে পারতেছি আপনি বোঝাচ্ছেন তো, চুপ আছে এজন্য। না এটা না, আমি বলছি যে কথাবার্তা না বললে তো ইয়া লাগে, সারাদিন অফিস করে যদি এই যে ক্লাস করায় যদি এনাদিন আপা, তাহলে সমস্যা তো। বোঝার চেষ্টা করতেছিলাম আসলে, স্ক্রিন দেখে দেখে বোঝার চেষ্টা। মাঝে মাঝে স্যার যেগুলো পার্সেন্টেজ আরডি আর কি যেন পার্সেন্টেজ ছিল না, এটা যদি থাকতো তাহলে এটার পার্সেন্টেজ কত হতো? বেশি হইতো। এখানে অনেক সময় যে যেমন আরডি থাকে 10%, ইয়া থাকে এসডি থাকে মনে করেন 60%ও থাকে, 25%ও থাকে অবস্থা। এটা কি গভর্নমেন্টের কোনো ফিক্সড রেট? শোনেন আমি বলি সরকার কি করে, সরকার চায় যে আমাদের দেশে যেসব পণ্য উৎপাদিত হয়, বুঝছেন, একটা হলো ক্ষতিকর পণ্য, একটা হলো বিলাসজাত পণ্য, আর একটা হলো দেশের শিল্পকে বাঁচানোর জন্য সরকার বিদেশ থেকে ইম্পোর্ট নিরুৎসাহিত করে। তখন প্রথম সরকার কি করে জানেন? এই দেখেন এখানে কয়েকটা আছে না, যেমন আপনি চাইলে কি মন মতো সিডি দিতে পারবেন, সিডির একটা সর্বোচ্চ রেট আছে, আরডিরও একটা সর্বোচ্চ রেট আছে, এসডিরও সর্বোচ্চ একটা রেট আছে, ব্যাটেরও একটা সর্বোচ্চ রেট আছে। সরকার যখন এগুলি কোনোটা দিয়ে পারে না, তখন এন্টি ডাম্পিং শুল্ক একটা শোনেন না, বা সারচার্জ শোনেন না, এইভাবে সরকার সকল প্রকার ডিউটি দিতে থাকে যাতে আমাদের দেশের শিল্পকে বাঁচাইতে পারে, ইনপুট যেন নিরুৎসাহিত করতে। কারণ অনেক দেশের সাথে চুক্তি থাকে, মুক্ত বাণিজ্য চুক্তি থাকে না, যে ইনপুটটা বন্ধ করতে পারে না সরকার ডাইরেক্ট,
তখন এরকম ডিউটি দিয়ে ফলে প্রোডাক্টের দাম, যেমন আমাদের দেশে আম উৎপাদন হয়, এখন আপনি ইন্ডিয়া থেকে আম ইম্পোর্ট করতে পারেন না, পারেন কিনা বলেন? তখন সরকার কি করে, যখন দেশে উৎপাদন বেশি হয় তখন সরকার ডিউটি বাড়ায় দেয়। এই যে যেমন পেঁয়াজ সরকার ডিউটি কমাই দিচ্ছে, আলু কমাই দিচ্ছে, কেন কমাই দিচ্ছে? যে দেশের বাজারে তারা মূল্য কন্ট্রোল করতে পারতেছে না, যাতে কন্ট্রোল করতে পারে, এই জন্য দাম কমাই ডিউটি কমাই দিচ্ছে। আর খেজুরের ডিউটিটা বাড়াই দিচ্ছে, হ্যাঁ, যাতে আপনার সরকার চায় না যেন আপনারা সৌদি আরবে খেজুর খান, হ্যাঁ বেশি বেশি খান। আচ্ছা যাক, ওইটা জিনিস সরকার যাতে ডলার না চলে যায়। স্যার স্যার এই বিল অফ এন্ট্রিটা আরেকটা একটু বলে দিতেন স্যার, ওই যে টাকা লোড দিছে ওই টাকার ক্যালকুলেশনটা স্যার দিয়ে কিভাবে করবো স্যার একটু? আচ্ছা এটা পরে বুঝাবো, এটা গুরুত্বপূর্ণ জিনিস আগে বুঝাই। এখন বলেন, আপনি যেই টাকার উপরে ব্যাট দিয়েছেন ওই একই টাকার উপরে এটি দিয়েছেন কিনা বলেন? ওটা এখন এই ভদ্রলোক যদি মনে করে আমি যে 4,78,00,000 টাকার উপর 5% ট্রেডিং ব্যাট দিয়ে আসছে কিনা উনি অলরেডি, এখন সে যদি মনে করে আমি এটাই আমার বিক্রয় মূল্য, তাহলে 1 টাকা ট্রেজারি দেওয়া লাগবে, এটি অ্যাডজাস্ট করে ফেলাতে পারবে না ট্রেডিং ব্যাট যদি দেয়? জি জি জি। আর সে যদি মনে করে যে আচ্ছা আমার এমডি স্যারে 1 লাখ টাকা ট্রেজারি দিতে রাজি আছে, তাহলে সে 20 লাখ টাকার মধ্যে এডিশন করতে পারবে না? এই পণ্যের সাথে এডিশন করতে পারবে কত বলে? এটা মূল্য না ক্রয় মূল্য, আর এটা হলো সেলস ব্যাট, বুঝছেন তো? এবার বাণিজ্যিক আমদানিকারক কি করছে, সেলস ব্যাটটা দিয়ে আসছে কিনা বলেন ভাই? আপনাদের শব্দ হচ্ছিল একটু থাকে। আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা যদি ধারা 31 বিধি 19 অনুযায়ী ব্যাটের বেস ভ্যালু আমার ক্রয় মূল্য কিনা, আপনি যদি স্থানীয় বাজার থেকে কিনেন এত টাকার উপরে 15% ব্যাট দিয়ে আসবেন না, এটা কি আপনার পণ্যের বিক্রি মূল্য না? দেখেন তো এটা কি পণ্যের বিক্রি মূল্য কিনা বলেন, ক্রয় মূল্য কিনা? আচ্ছা এই টাকাকে যদি এই পরিমাণ দিয়ে ভাগ দেন, প্রতি কেজির দাম পাবেন কিনা? এই টাকা দিয়ে যদি ভাগ দেন প্রতি কেজির দাম পাবেন? জি জি। আচ্ছা এই দেখেন, বিল অফ এন্ট্রি অনুযায়ী দেখেন, বিল অফ এন্ট্রি অনুযায়ী তখন ভ্যাট সহ ইউনিট ওয়াইজ প্রাইস পাওয়া যাবে। আচ্ছা দেখেন, বিল অফ এন্ট্রি অনুযায়ী পরিমাণ কত বলেন? 5,06,000। দেখেন 5,06,000 আছে কিনা এক্সেলে? 5,06,000 আছে? আছে স্যার। আছে কিনা বলেন? 5,06,000। বেস ভ্যালু কত? যে টাকার উপরে দিচ্ছেন 4,78,84,013 টাকা। দেখেন 4,78,84,013 টাকা আছে কিনা বলেন, মাউস দেখেন। তাহলে এই পরিমাণকে মোট ভ্যালুতে ভাগ দিলে প্রতি কেজির দাম কত আসছে বলেন? 94 টাকা 63 পয়সা। দেখেন ধরতে পারছেন কিনা? প্রতি পিসের দাম 94 টাকা 63 পয়সা আসছে, ধরতে পারছেন সবাই? জি। এইভাবে পণ্যের মূল্য বেস ভ্যালুকে পরিমাণ দিয়ে ভাগ দিলে দুইটা পদ্ধতি আছে, একটা শিখাচ্ছে আর একটা শিখাবো একটু পরে। ভাগ দিলে প্রতি পিসের দাম বেরোচ্ছে কিনা বলেন? আচ্ছা এখন আইনে বলছে ক্রয় মূল্য উপকরণের মূল্য 94 টাকা প্রতি কেজি, 7.5% মূল্য বৃদ্ধি পাইলে বা হ্রাস পাইলে কি করতে হবে? সহগ দিতে হবে। তাহলে 94 7.5% মানে কি? আরে ভাই কি ধরনের পাবে? আচ্ছা দেখেন এই 94 টাকা 7.5% 7 টাকা 10 পয়সা কিনা বলেন? বলছি 7 টাকা 10 পয়সা কিনা বলেন? জি স্যার বিল করছি 7 টাকা 10 পয়সা। এখন বলেন তাহলে 94 টাকার মূল্য 101 টাকার বেশি হলে সহগ দিতে হবে না?
101 টাকা 73 পয়সা বন্ধ হলে শক দিতে হবে, এর নিচে শক দেওয়া লাগবে না। আবার কমে 87.54 টাকার নিচে যদি না কমে শক দেওয়া লাগবে না। সবাই দেখেন এই ধারণা বুঝছেন এবার? উপকরণের মূল্য এইভাবে 7.5% অধিক বৃদ্ধি বা হ্রাস না পেলে শক দেওয়া লাগবে না। ধরতে পারছেন? জি। এটা বোঝেন না এমন কি আছেন? বুঝছি স্যার। তাহলে বলে শক দিতে হলে এটা বুঝি নাই স্যার, এটা বুঝি নাই। মনে করেন 94 টাকা 63 পয়সা 1 কেজি দাম, এটা তো বুঝছেন। এই টাকাকে পরিমাণ দিয়ে ভাগ দিছি, এটাকে কি করছি পরিমাণ দিয়ে ভাগ দিছি। তাহলে প্রতি কেজি দাম পাইছে কিনা বলেন? হ্যাঁ প্রতি কেজি ঠিক আছে। ধারা 46 বলছে প্রতি কেজি উপকরণের মূল্য 7.5% অধিক বৃদ্ধি বা হ্রাস না পাইলে শক দেওয়া লাগবে না। 94 টাকা 7.5% হলো 60 টাকা 10 পয়সা। এইটা 7.5 পয়সা 60 টাকা 10 পয়সা বৃদ্ধি পায়া 111 টাকার উপরে না যদি যায়, সরি 101 টাকার উপরে না যায়, আর হ্রাস পায়া 87 টাকার নিচে যদি না নামে, তাহলে শক দেওয়া লাগবে। আর ঠিক আছে স্যার, এবার ঠিক আচ্ছা আছে। এখন দেখেন বুঝেন, তাহলে উপকরণের মূল্য 94 টাকা কিনা বলেন। আচ্ছা এই বিল অফ এন্ট্রি যদি আমরা রেয়াত নিতে চাই, বিল অফ এন্ট্রির সাথে দেখেন তো একটা পোর্ট চার্জ আছে না ভাই, আছে কিনা বলেন? এই পোর্ট চার্জের টোটাল ব্যয় করছেন কত টাকা? বলছি পোর্ট চার্জে ব্যয় করছেন কত টাকা বলেন? 48,000। আচ্ছা ব্যাট দিচ্ছেন কয় টাকা? এই যে ব্যাট দিচ্ছেন 6,250। তাহলে টোটাল যদি 48,000 টাকা খরচ করেন, এই 6,250 টাকা যদি রেয়াত পান, তাহলে এই ভ্যালু থেকে এটা বাদ দিতে হবে না? টোটাল থেকে দেখেন এই যে পোর্ট চার্জ হচ্ছে টোটাল কত? এই যে 48,000 টাকা। এই দেখেন আমি হলুদ কালার করলাম 48,000 টাকা। এখান থেকে আমি রেয়াত পাবো কত? 6,355। তাহলে বাকিটা ভ্যালু না ভাই? বাকিটা ভ্যালু কিনা বলেন? আমি আলাদা আলাদা বাই করতে পারি, একসাথে বাই করতে। এখন আমি এই ভ্যালুটাকে পরিমাণ দিয়ে ভাগ দিলে এইটার সাথে পার কেজিতে পোর্ট চার্জ বের হয়ে যাবে না? বের হবে পার কেজিতে কত টাকা পোর্ট চার্জ। আর আমি যদি আমি আবার একটু একসাথে করি, কষ্ট করি, মানে একই টেকনিক, হ্যাঁ একসাথে করি বোঝানোর সুবিধার্থে। তারপরে দেখেন ইন্স্যুরেন্সে মোট দিচ্ছেন কত? 25,546 টাকা। আর এখানে রেয়াত পাবেন 2,952 টাকা। তাহলে এটা বাদ দিলে বাকিটা ভ্যালু না? 25,000 টাকা টোটাল পেমেন্ট করছেন, কিন্তু রেয়াত পাবেন কত? 2,952। তাহলে বাকিটা বেস ভ্যালু কিনা বলেন? জি স্যার। তাহলে রেয়াত ছাড়া তো খরচে যাবে। দেখেন টোটাল ইন্স্যুরেন্স হচ্ছে 25,000, এটার থেকে রেয়াত পাইছেন 2,952 টাকা। তাহলে বাকিটা কি বিক্রিমূল্য পাইছেন? হ্যাঁ স্যার পাইছি। দেখেন ব্যাংক চার্জ, আপনি অনেক সময় সিসি লোন থাকে না, অনেক কোম্পানির সিসি লোন থাকে না? আচ্ছা এখন দেখেন আপনি যখন সকালবেলা ব্যাংকে গেছিলেন, আপনার ইয়া ছিল কত? 71,000 টাকা না? সকালবেলা যখন ব্যাংকে গেছিলেন, ব্যাংক আপনার থেকে পায় কত? 71,000 টাকা। কিন্তু আপনি যখন এলসি করলেন, এলসির যে কমিশন কাটলো, ব্যাট কাটলো, সুইফট চার্জ কাটলো, স্ট্যাম্প এরিয়া কাটার পরে ব্যাংক আপনাতে 77,000 টাকা পায় কিনা বলেন? তাহলে 71 আর 77-এর বিয়োগ ফলে কি খরচ না? আর এখান থেকে আপনি রেয়াত পাবেন কত? 424 টাকা রেয়াত পাবেন না? কত পাবেন? ব্যাটের টাকা রেয়াত পাবেন। হ্যাঁ তাহলে যদি আমি এইভাবে ওয়ার্কিং করি, দেখেন এই যে টোটাল টাকা, এই দেখেন টোটাল টাকার থেকে এই যে ইয়াটা দেখেন, টোটাল টাকার থেকে এটা বাদ দিছি, তাহলে আমার মোট খরচ কত? 6,257 টাকা। এর মধ্যে আমি আবার 424 টাকা ব্যাট দিছি, এটা বাদ দিছি, তাহলে আমার মানে ব্যাংক চার্জ বাবদ গেছে কত? 6,681। রেয়াত পাইছি 424, বাকিটা বেস ভ্যালু। দেখেন বুঝছি কিনা? তাহলে এই তিনটা যোগ করলে 70,532 টাকা, আর রেয়াত পাইছি কত? 9,731 টাকা। ঠিক আছে কিনা বলেন?
ধরতে পারছেন? জি জি। তাহলে যে বাণিজ্যিক আমদানিকারক আছেন এইভাবে প্রতি বিল অফ এন্ট্রিতে অনেক টাকা রেয়াত চলে যাচ্ছে কিনা বলেন, না জানার কারণে। 9,000 টাকা এখানে না ভাই, 2টা বিল অফ এন্ট্রি দিলে তো নিজাম ভাই ফি আসা পড়ে, কি বলেন? আচ্ছা যাক, মজা করছি এটা। তাহলে 70,000 টাকাকে পরিমাণ দিয়ে ভাগ দিলে প্রতি কেজির জন্য কত কত পয়সা বলেন? 14 পয়সা কিনা বলেন? 14 পয়সা। তাহলে আপনি যদি রেয়াত নেন, হ্যাঁ, তাহলে এটা উপকরণ দেখাইতে হবে না এই 3টা। তাহলে রেয়াত নিলে আপনার উপকরণ হবে কত? 94.63 প্লাস 14 টাকা। দেখেন বুঝলেন কিনা? যদি ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ, ব্যাংক চার্জ রেয়াত নেন, আর যদি এটা রেয়াত না নেন তাহলে উপকরণের মূল্য কত? 94.63। এখন চয়েস করেন কোনটা করবেন। কারণ রেয়াত নিলে উপকরণের ঘরে এই 3টা দেখাইতে হবে না ভাই। এটা হলো র মেটেরিয়াল, এটা হলো কি সার্ভিস। বুঝতে পারছেন? রেয়াত নিলে উপকরণ হবে কত? 94.65। কি বলেন? এই 14 পয়সা কি করতে হবে? যোগ করতে হবে। 65 না, একটু ভুল হয়েছে মনে হয়, 63। আর এই যে এটা যোগ হবে 14, এই যে 51 হবে, 94.51। আর যদি রেয়াত না নেন কি হবে? 94.63। এই পর্যন্ত বোঝেন না এমন কি আছেন? বলছি এই পর্যন্ত বোঝেন না এমন কি আছেন? স্যার ওই 14.14 এটা হচ্ছিল মাইনাস করতে হবে, তাই না? না, যোগ করবেন, উপকরণের সাথে যোগ করবেন, তো আপনি খরচ বাড়বে না? আপনি র মেটেরিয়ালের দামের সাথে সার্ভিসের ব্যাটটা আপনি রেয়াত নেবেন না এটা। আচ্ছা, আরেকটা ওয়ে আছে দেখেন, এটা হলো একটা সহজ ওয়ে, হ্যাঁ, যারা নতুন তাদের জন্য। আরেকটা বুদ্ধি দেখেন, এই যে বিল অফ এন্ট্রিতে আমি 2টা বুদ্ধি শিখাই, তারা চয়েস করবেন কোনটা সহজ। এই যে বিল অফ এন্ট্রিতে আপনি টাকা দিলেন, দেখেন বিল অফ এন্ট্রিতে যে আপনি টাকা দিলেন, আমি বলতে পারি না এই এলসির মাধ্যমে যে ডলারটা পাঠাইছেন এটা হচ্ছে আপনার পণ্যের দাম, বলতে পারি কিনা বলেন? আপনি এলসির মাধ্যমে কাস্টমার, এই বিদেশে চায়না কোম্পানিকে যে টাকাটা দিচ্ছেন 5,26,240 ডলার ইউএসডি, এটা আপনার পণ্যের দাম কিনা বলেন? আচ্ছা, এইটাকে ওনারা তখনকার দিন, এখন তো ডলার রেট বেশি, 85 টাকা 56 পয়সা এক্সচেঞ্জ রেট ধরে 1% লোড দেওয়ার পরে যে অ্যাসেসেবল ভ্যালু বলছে কাস্টমসের বাসায় এই 4,56,03,000, সরি এটা ভুল হয়েছে, কি 4,56,03,822 টাকা অ্যাজ পার বিল অফ এন্ট্রি আপনার পণ্যের ক্রয় মূল্য বলতে পারে কিনা? জি বলা যায়। অ্যাসেসেবল ভ্যালু। এই টাকার উপরে দেখেন আপনি যে সিডি দিচ্ছেন, আরডি দিচ্ছেন, এইচডি দিচ্ছেন, এই 1,18,56,000 টাকার শুল্ক দিচ্ছেন কিনা? জি। এই 1,18,56,000 টাকা এখানে আছে না? দেখেন তো, মানে অ্যাসেসমেন্ট নোটিশের প্রথম পেজটা দেখেন, প্রথম পেজ। তারপরে আবার সিএনএফ এর খরচ বাবদ 36,000 টাকা দিচ্ছেন না? তাহলে আমি বলতে পারি না এই দুইটার যোগফল, এই নিচের টাকা, এই 1,18,93,000 টাকা আপনার সরকারকে ডিউটি দিচ্ছেন। জি। তাহলে যদি বলি এই ডিউটি আর এই যে পণ্যের মূল্য, এই দুইটা যোগফল আপনার টোটাল পণ্যের কস্টিং, ভুল হবে না? এই দেখেন, তাহলে টোটাল ডিক্লারেশন কত? 1,18,93,617 টাকা। আর অ্যাসেসেবল ভ্যালু কত, মানে যেটা ডিউটি দিচ্ছেন, একটু বড় করি দেখেন, যেটা ডিউটি দিচ্ছেন এটা কত? 4 কোটি না, এটা 11 কোটি ছিল, 4,55,03,822 টাকা। তাহলে এই দুইটা যোগফল আপনার পণ্যের দাম কিনা বলেন? দুইটার যোগফল আপনার পণ্যের দাম কিনা বলেন? আচ্ছা, এখন দেখেন এই বিল অফ এন্ট্রি থেকে এই ভ্যাটটা আপনি রেয়াত পান না, ভ্যাটটা এটা বাদ যাবে না ভাই? জি বাদ যাবে। এটি সমন্বয় করবে, এটা বাদ যাবে না? এটি হ্যাঁ, এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যদি ওই বিল অফ এন্ট্রিতে নাই, যদি এআইটি থাকতো এটাও বাদ দিবেন না, এটা ট্যাক্স ফেলে যাবে না। তাহলে এই মূল্য থেকে আমি ভ্যাট, এটি, এআইটি বাদ দিব কিনা বলেন? আচ্ছা দেখেন, তাহলে এই মূল্য থেকে যদি আমি ভ্যাট বাদ দেই তাহলে এই মূল্য থেকে ভ্যাটটা কমে যাবে না? দেখেন তো, ভ্যাট হচ্ছে কি রেয়াত,
সিএনএফ যেহেতু আমাকে ব্যাট চালান দেয় না, তাহলে রেয়াত পাবো না। যদি দিত তাহলে পাইতাম। যদি সিএনএফ থেকে ব্যাট চালান নিতে পারেন তাহলে এখানে এটাও কি রেয়াত নেবেন সিএনএফটা। আর যদি 6.3 না দেয় তাহলে রেয়াত নিতে পারবেন না। এটি হচ্ছে কি সমন্বয়। এটি কি দেখেন, দেখেন এটি হচ্ছে কি সমন্বয়। আর এআইটি যদি থাকতো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, তাহলেও কি করতাম, ওই ট্যাক্সের ফাইলে সমন্বয় করতাম। যেহেতু নাই দেখাচ্ছি না। তাহলে বলেন টোটাল ভ্যালুর থেকে এই ভ্যাট আর এটি আর এআইটি বাদ দিলে 95,76,000 টাকা বাদ দিতে হবে কিনা বলেন? জি। 5,73,00,000 থেকে 95,00,000 টাকা বাদ দিলে আমি বলতে পারি কিনা 4,78,200 টাকা আমার পণ্যের দাম, সরি 4,78,20,000 টাকা আমার পণ্যের দাম, বলতে পারি কিনা? জি স্যার, এটা নিট। হ্যাঁ, এখন যদি ডাইরেক্ট দেখেন এই 4,78,00,000 টাকাকে পরিমাণ দিয়ে ভাগ দেন, প্রতি কেজি দাম বাইরেছে কত বলেন? 94 টাকা 51 পয়সা। কত? 94 টাকা 51 পয়সা। আর আগে সহজ বুদ্ধিতে বাইক ছিলাম, কত আসছিল? 94 টাকা 63 পয়সা। এখন এই যে 13 পয়সা ডিফারেন্স, এটা ছোটখাটো ব্যবসায়ী দ্বারা তাদের জন্য কি বড় কিছু? কি বলেন? স্যার বড় তো অপশন না না, বড় কিছু, কিন্তু বড় ব্যবসায়ী যদি হয় দেখেন তো ওই পরিমাণ দিয়ে গুণ দিলে ডিফারেন্সটা কত টাকা হয়? ওইখানে না, গুণ দিলে দেখেন তো ডিফারেন্সটা কত, কত 7,000 টাকা হয়ে যায় না? দেখেন তো, বলছি আপনি যে এই দুইটা ডিফারেন্স কত? 13 পয়সা। 7,280। হ্যাঁ 7,280 টাকা স্যার। হ্যাঁ 13 টাকা। তাহলে এই 13 পয়সাকে যদি আপনি পরিমাণ দিয়ে গুণ দেন, তাহলে এরকম প্রতি বিল অফ এন্ট্রি যদি 7,000 টাকা করে চলে যায়, তাহলে অনেক বড় কস্টিং কিনা বলেন? জি, ধরতে পারছেন? তাহলে নিজাম ভাই ফি গেছে কয়বার? না না, এখন কথা হলো যে এটা আমি শিখাইলাম কারণ বড়দের জন্য, যাদের এরকম 1-150 বিল অফ এন্ট্রি তারা এরকম সূক্ষ্ম ক্যালকুলেশন করতে পারেন না। জি স্যার। আচ্ছা, এখন আপনি এইটাই ধরেন বা ওইটা ধরেন, এখানে যদি আবার এই যে এটার সাথে যদি এই ইন্স্যুরেন্স পোস্টার যোগ করেন, তাহলে দেখেন আপনি ঠিক করেন, আপনি ওইভাবে বের করলে 9 টাকা 63 সাথে কি করবেন? 14 পয়সা যোগ করবেন। আর যদি এইভাবে বের করেন এটার সাথে 14 পয়সা যোগ করবেন। কারণ আপনার খুশি, আপনি কোনটা করবেন? ঠিক আছে, এই ক্যালকুলেশন আমি দিয়ে দিব। তাহলে আজকে মনে হয় ক্রয় বিক্রয় ধরতে পারতাছি না, কি বলেন? অলরেডি 42 বেজে গেছে। জি, প্রত্যেকটা এলসি এইভাবে করে লিখবো? যদি 10টা এলসি হয় 10টা এলসি এইভাবে এক পেজে লিখবো? ভাই এই বড় বড় কোম্পানি তো ভ্যাটের জন্য তো আলাদা লোক থাকে না? এইভাবে কাজ করলেই তো আপনার মূল্যায়ন বাড়বে। শুনেন, সহজ কাজ করবে। এক্সেল ফাইলটা আমাদেরকে দিবেন? হ্যাঁ দিব, কারণ আপনি 2 লাখ টাকা দেন নাই তো। হ্যাঁ দিয়ে ইনশাআল্লাহ। বলছি শুনেন, কথা হলো না, ক্লাসে পরে দিই, ক্লাস শেষ করে নিই। কথা হলো কি যে এখন যদি সহজ রাস্তা বেছে নেন না, তাহলে জীবন কঠিন হয়ে যাবে। আর এখন যদি কঠিন রাস্তা বেছে নেন, জীবন সহজ হয়ে যাবে। কারণ আপনি চয়েস করেন আপনি কোনটা বাঁচবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানে স্টপ করি, কি বলেন? নেক্সট ক্লাসে এটার পরে যে ক্রয় বিক্রয় হিসাবে না, ওই যে শেষ করে দিব, ক্রয় বিক্রয় হিসাবে এন্ট্রি দেওয়া, তারপরে শখটা রেডি করা, রেয়াত মানে ওই যে ইন্স্যুরেন্স পরচাস, রেয়াত নিলে শখ কীভাবে দিবেন আর রেয়াত না নিলে কীভাবে দিবেন, হ্যাঁ এটা আলোচনা করে এবং রেজিস্টারগুলি কীভাবে রাখবেন। তাহলে আজকে কোশ্চেন আনসার থাকলে প্রশ্ন করতে পারেন। উপকরণগুলো সহজে কিভাবে ফরম্যাটে ফেলতে পারি, যে এই প্রতিষ্ঠানের এইগুলো উপকরণ, এটা সহজে খুব সহজে একই ফরম্যাট দ্বারা সবগুলো যাতে ইউজ করতে পারি, এটা কোনো ইয়ে আছে? না না, এটা ইয়ে না। কারণ কি, কারণ কোম্পানি ভেদে তো উপকরণ আলাদা না। আপনি এটা বলতে পারতেন সংযোজনগুলি কিভাবে আলাদা দেখাইতে পারে, কি বলেন? সংযোজনে আমি আইডিয়া দিয়ে দেবো। সংযোজনের মনে করেন ক্যাপাসিটি, যেমন স্যালারি একটা সংযোজন, ফ্যাক্টরি রেন্ট একটা সংযোজন, অফিস রেন্ট একটা সংযোজন। হ্যাঁ, সংযোজনের আইডিয়া দেওয়া সম্ভব। উপকরণ কি দেওয়া সম্ভব ভাই? মানে আপনি আইসক্রিম কোম্পানির উপকরণ নিয়ে তো আর ওই কেক বানাইতে পারবেন না। এই হচ্ছে না, আপনার সংযোজনের আইডিয়া দেওয়া যেতে পারে। 20টা 30টা খাদ্য দিলাম, আপনি সংযোজনগুলি 2-1টা হয়তো কম বেশি করা রাখতে পারে। কারণ সব দিকগুলির মধ্যে মনে করেন ক্যারিজ ইনওয়ার্ড আছে, বিজ্ঞাপন আছে, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, এই হচ্ছে না। সংযোজনের আইডিয়া দেওয়া সম্ভব, উপকরণ সম্ভব না। জি, বিদ্যুৎ বিল, গ্যাস বিল,
হ্যাঁ, এখন আবার কেউ যদি রেয়াত নেয় তাহলে তো আবার তার উপকরণ হয়ে যাবে, ঠিক আছে? জি এই আফসান হাবিব ভাই আছেন? চলে গেছে। আচ্ছা বলেন, আর কার কি কোশ্চেন আছে? স্যার আমি একটা কোশ্চেন করতাম। বলেন। আপনারা ভিডিও পাইছেন? আজকের মতো ভিডিও দিয়ে দিছি, পাইছেন সকালে? জি স্যার পাইছি। জি, প্রশ্ন করেন। স্যার 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হলে তো সেই ক্ষেত্রে তো ভ্যাট এক্সেম্পটেড। এক্সাম্পটেড না বলে আমরা বলি ভ্যাট জিরো। হ্যাঁ, ভ্যাট জিরো আর কি। এখন যদি এমন হয় কোন সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি বাংলাদেশে বলে সার্ভিস দিচ্ছে কিন্তু বাইরের থেকে পেমেন্ট করতেছে, বাইরের কোম্পানি, তো সেই ক্ষেত্রে তো এটা তো অ্যাজ লাইক আপনার এক্সপোর্টই তো বলে না। আপনি না এজ দ্যাট এক্সপোর্ট না। কারণটা কি দেখেন, যে আপনাকে সে সার্ভিস দিতেছে, ঠিক না? আপনাকে আমি দিচ্ছি, আমি সেলার। না না, আমি বলি আপনি সার্ভিস বিক্রি করতেছেন। হ্যাঁ, আমি সার্ভিস বিক্রি করতেছি। এই সার্ভিসের পেমেন্টটা কে দিতেছে? যে যাকে সার্ভিস দিয়ে তাকে, না আপনার লিয়াজ অফিস দিতেছে, আপনার ওই যে মাদার অফিস দিতেছে? স্যার সার্ভিসের পেমেন্ট তো আমি দিচ্ছি। না না, আপনি বোঝেন ভাই, আপনি বোঝেন। মনে করেন বাইং হাউস, কথা একটা বাইং হাউস কি করে, কিউসি দেখে দেয় একটা প্রোডাক্ট কোম্পানির। এখন এই বাইং হাউসের খরচ যদি মাদার কোম্পানি বিদেশ থেকে পাঠায় দেয় যে তুমি আমি যা যাতে পণ্য নিব তার কিউসিটা দেখে দিবেন, হ্যাঁ, তাহলে এটা হবে লিয়াজ অফিস, এটা ওই যে ইনকাম আসবে ওটার উপরে ভ্যাট আছে। আর যদি এরকম হয় যে আপনি যার কিউসি দেখে দেবে সেই পেমেন্ট দেয় ব্যাক টু বিএলসি, তাহলে ভ্যাট জিরো হবে। কোনটা বলেন? একবার বলবেন স্যার, বুঝি নাই। মনে করেন আমার একটা গার্মেন্টস আছে, বুঝছেন? কারণ আমার গার্মেন্টসে যারা কিউসি চেক করে, তাহলে কিউসির বিলটাকে আমি দিয়ে দিই এলসির মাধ্যমে, তাহলে এটা হবে জিরো। কিন্তু আরেকটা কোম্পানি আমার কিউসি দেখে দেয় তাদের প্রোডাক্ট নেওয়ার সময়, কিন্তু আমি তাকে কোনো পেমেন্ট দিই না, তার মাদার কোম্পানি তাকে পেমেন্ট দিয়ে দেয়, কারণ সে তার লেয়াজ অফিস, ওনার দ্বিতীয় কোম্পানির ইনকামের উপরে ভ্যাট হবে। বুঝতে পারছি স্যার, আমাদের তাহলে প্রথম ইয়াটার মতো। আমি একটু এক্সপ্লেইন করি। আপনি তো ক্লায়েন্ট সার্ভিস দিলে বিদেশ থেকে টাকা কিভাবে আসবে বলেন? আমি একটু এক্সপ্লেইন করে তাহলে বুঝতে পারবেন। ব্যাখ্যা করেন, যে আপনি বুঝান, সমস্যা নেই। হ্যাঁ স্যার, মনে করেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের এক্সিবিশন হয়। জি। এইসব এক্সিবিশনে বাইরে থেকে ক্লায়েন্টরা তারা পার্টিসিপেট করে, এবং যখন আসে তার আগে ওরা পেমেন্ট দিয়ে আসে। জি। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি ভ্যাট কি প্রযোজ্য হবে না? আচ্ছা আমি বলি, বাংলাদেশে এক্সিবিশনটা বাংলাদেশে হচ্ছে না, বাংলাদেশ এক্সিবিশন না, বাংলাদেশ থেকে কিছু রপ্তানি তো হয় নাই। বাংলাদেশ থেকে না না, বাংলাদেশ থেকে তো কিছু রপ্তানি হয় না, পণ্য পাশে আবার দেশে বাইরে চলে যায় নাই। কি বলেন সবাই? কি বলেন, গেছে না? বৈদেশিক মুদ্রা আসছে, ওনারা আসার জন্য কিছু টাকা নিয়ে আসছে, এটা ভ্যাটেবল না? সবাই কি বলেন? স্যার এটা কি রিভার্স চার্জে পড়ে স্যার? কি জানি, আমি ক্লিয়ার না, কিন্তু এটা ভ্যাটেবল হবে, কারণ আপনি বাংলাদেশে এসে খরচ করছেন, সকল প্রকার পণ্য ভ্যাট চালান দ্বারা কিনবে, তাহলে ভ্যাট আদায় হয়ে যাবে। বুঝছেন ভাই? আপনি আলাদা দিতে হবে না। আপনি নাস্তা কিনছেন ভ্যাট চালান দিয়ে কিনেন, আপনি বেনু বাড়া নিয়েছেন ভ্যাট চালান দিয়ে কিনেন, এইভাবে চিন্তা করেন। হ্যাঁ, যত কাগজ যদি দেখাইতে পারেন তাহলে ভ্যাট তো আপনি আদায় করছেন। আপনি যে হোটেলে ছিল ভ্যাট চালান দিয়ে নিয়ে নেন, তাহলে তো আপনার ভ্যাট আদায় হয়ে গেছে। স্টেশনারি কিছু চালান নিয়ে নেন, এবার চিন্তা করেন। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? এরপর পরবর্তী ক্লাসটা কবে হবে স্যার? আপনাদের ক্লাস কি কি বারে? বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে তো আজকে তো শনিবারে ক্লাস হয়ে গেল, ঠিক আছে? আজকে আপনার কততম ক্লাস জানি বললেন? আসসালামু আলাইকুম স্যার। দান ভাই একটু মিউট করে নে, শব্দ হচ্ছে তো। আজকে মনে হয় আপনার কততম ক্লাস? ষষ্ঠ ক্লাস। ষষ্ঠ না 6? তাহলে আরো 2 সপ্তাহ ক্লাস হবে, পরের সপ্তাহ হবে 3টা, আরেক সপ্তাহ হবে 1টা, 4টা, অথবা যদি শুক্রবার বন্ধ থাকে 2টা করে 2 সপ্তাহ, আর 2 সপ্তাহ লাগবে শেষ হতে। তাহলে বৃহস্পতিবার শনি করলে হচ্ছে? জি জি, শনি করলে হয়ে যাবে।
আর যদি শুক্রবার সুযোগ থাকে শুক্রবার করা ফেলাবো না, তাহলে একটা আগে গেল আর কি। না ওই জুমে ডিস্টার্ব করে বা স্লো সমস্যা হয়। ঠিক আছে, আপনাদের আর কারো কোশ্চেন আছে? না স্যার, ওই 4 মিনিট পরে মনে হয় কেটে যাবে। ঠিক আছে, তাহলে শেষ করে দিব। এই আহসান হাবিব ভাই আছেন? থ্যাংক ইউ স্যার, ক্লোজ করে দেন। আহসান ভাই হাবিব ভাই আছেন? স্যার ভিডিওটা দিয়ে দিয়েন স্যার। আচ্ছা, ভিডিও কি না দিছি? আজকেও তো দিয়ে দিছি আগেরটা। এখন সুযোগ সুবিধা তো আছে ভাই সবারই, দিই তো। আর ওটা দিতে সময় লাগে 3-4 ঘন্টা। আচ্ছা, চলে গেছে মনে হয় না? আচ্ছা, তাহলে যে সফট কপিগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর ব্যবসায় ইনভেস্ট তো কেউ করলেন না, আপনাদের টাকা তো দিলেন না। টাকা কি একেবারে দিয়ে দিতে বলছি নাকি? ইনভেস্ট করেন, একটা করে শেয়ার কিনলেও তো আমার টাকা হয়ে যায়, বুঝলেন নাই? শুনেন, আপনার কি মনে হচ্ছে ইনভেস্ট করলে কি হবে? নিজাম ভাইয়ের সাথে থাকতে পারবেন, সবসময় পোস্ট করতে পারবেন। আপনারা তো ওইটা